নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা আর অপেক্ষা করব না। আমরা এবার আমাদের ক্লাস শুরু করে দেব। আমি স্ক্রিনটা প্রেজেন্ট করছি। প্রেজেন্ট হয়ে গেলে আমাকে ইনফর্ম করবেন। বলো। বলো। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। আজকে আমাদের প্রথম টপিক আমরা যেটা রাখবো, যেখানে আমরা লাস্ট ক্লাস শেষ করেছিলাম, কোথায় না রাহু কেতুর অবস্থান দিয়ে। সোলার সিস্টেমে তো রাহু কেতু নেই, তাহলে তারা আসলো কোথা থেকে? এই জায়গায় আমরা শেষ করেছিলাম, তো আজকের শুরুটা আমরা সেখান থেকেই করব, শেষ থেকে শুরু। সৌরপ্রদীপবাবু খুব ভালো একটা ব্যাখ্যা করেছিলেন, সুন্দর। তো তার আগে আমি একবার প্রত্যেকের কাছেই প্রশ্নটা করব, নিজের মতন করে ভাবতে বলেছিলাম প্রত্যেককে। কার কাছে এই প্রশ্নের উত্তর কি আছে? কে কতটা ভেবেছে? প্রশ্নটা ছিল অর্কদীপ বাবুর। কিছু ভেবেছেন আপনি? উত্তর পেয়েছেন কিছু? আহ না, উত্তর কিছু পাইনি। আর পাওয়া সম্ভব বলেও মনে হচ্ছে না। ওই ছেদ বিন্দু ব্যাপারটা আমিও চিন্তা করলাম। তো পৃথিবীর কক্ষপথ, পৃথিবীকে যেহেতু চন্দ্র ঘুরছে, তো যদি বলা হয় যে চন্দ্র এবং সূর্যের যে কক্ষপথের একটা ছেদ বিন্দু যদি বলা যায়, তাহলে ওটাও কিন্তু চেঞ্জেবল। কারণ পৃথিবী সূর্যকে ঘুরছে, তাহলে এখন মানে একটা ইনস্ট্যান্স যদি দুটোর ছেদ বিন্দু আমি কল্পনা করি, কয়েকদিন পরে কিন্তু সেই ছেদ বিন্দুটা আবার চেঞ্জ হয়ে যাবে। কাজে ওটা ফিক্সড নয়। এই হচ্ছে একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একজন বোধহয় কেউ বলছিল, আমার ঠিক খেয়াল পড়ছে না, যে ছায়া। তো আমি যদি ডান দিকে যাই সূর্যকে কেন্দ্র করে, তা ছায়াটাও কিন্তু ডান দিকে যাবে, ছায়াটা কিন্তু বাঁ দিকে যাবে না। কারণ ওটা আমরা একটা এমনি মানে সিম্পল টেস্ট করতে পারি। একটা আলো জ্বালিয়ে যদি আমরা ওই আলোটাকে কেন্দ্র করে ঘুরি, আমি যেদিকে যাব ছায়াটা কিন্তু আমার দিকেই যাবে, কারণ আমি একটা অবস্ট্যাকেল, ছায়াটা জাস্ট তার অবস্ট্যাকেলের জন্য একটা জিনিস তৈরি হচ্ছে। তো ছায়াটা বিপরীত দিকে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আর এগুলো কাল্পনিক হিসেবেই মনে হচ্ছে আমার, বাকি জানি না। ঠিক আছে, হয়তো আমি অতটা গভীরে ঢুকতে পারিনি। সায়েন্সটা এবার বুঝবেন, ঠিক আছে, অসুবিধা নেই। বাকিদের? বাকিরা কি কিছু ভেবেছেন?
চলুন এবার দেখা যাক জিনিসটা আসলে কিরকম। যেমনটা আমরা জানি সূর্য নিজের পথে স্থির নয়, পৃথিবীও নয়, চন্দ্রও নয়। ঠিক যেমন গ্রহগুলো একে অপরের জায়গায় স্থির নয়, ঠিক তেমনি তাদের পথও, কক্ষপথ যেটি আছে এটিও কিন্তু স্থির নয়। চন্দ্র পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, তার একটা নির্দিষ্ট গতিপথ আছে। সূর্যেরও একটা নির্দিষ্ট গতিপথ আছে, পৃথিবীরও একটা আছে। সূর্য প্রচন্ড গতিবেগে ছুটছে, পৃথিবী সেই গতিবেগকে ধারণ করে নিজের গতিবেগের সঙ্গে সূর্যকে প্রদক্ষিণ করে যাচ্ছে প্রতিনিয়ত। এবার এই যে দুটো পয়েন্টকে আমরা দেখতে পাচ্ছি, যে দুটো পয়েন্ট পৃথিবীর কক্ষপথ এবং চন্দ্রের কক্ষপথ মিলছে দুটো পয়েন্টে। যদি আমরা একটুখানি অ্যাস্ট্রোনমিতে যাই, তো অ্যাস্ট্রোনমিতে এই দুটো পয়েন্টকে ইংলিশে বলা হয়, ওপরের দিকটাকে বলা হয় নর্থ লুনার নোড, আর নিচের দিকটাকে বলা হয় সাউথ লুনার নোড। এই দুটোকে কিন্তু প্রধানত রাহু এবং কেতু বলা হয়। তো এই দুটো কিভাবে আছে, চন্দ্র এবং পৃথিবীর যে কক্ষপথ এটা কিন্তু সমানভাবে নেই। এই যে চন্দ্রের কক্ষপথটি এটি একটু 5 ডিগ্রি মতন হেলে আছে, হেলে মানে ওপর নিচ হয়ে আছে। মানে চন্দ্র যখন এই দিক থেকে ঘুরে এই দিকে আসবে তখন নিচের দিকে নামছে, এ কিন্তু ডিরেক্ট ঘুরছে না এভাবে, নিচের দিকে নামছে, মানে ঢালু আছে। কত ডিগ্রি না 5 ডিগ্রি, অ্যাপ্রক্স 5 ডিগ্রির মতন এই পথটা ঢালু, নিচের দিকে নেমে যাচ্ছে। আবার যখন চন্দ্র এখান থেকে উঠছে তখন এটা 5 ডিগ্রি মতন ওপর দিকে উঠছে। ওপর দিকে উঠছে এই জন্য আমরা ওপর দিকটাকে সবসময় নর্থ বলে থাকি, সোজা দিককে। তো ওপর দিকে উঠছে এই কারণে এই দিকের নাম হয়েছে নর্থ লুনার নোড, আর এটা নিচের দিকে নামছে অর্থাৎ নিচ হচ্ছে, সেই জন্য এই জায়গাটাকে বলা হয় সাউথ লুনার নোড। কেমন? এবার সূর্যের রশ্মিটা কিভাবে পড়ছে, সূর্যের রশ্মিটা ডিরেক্ট এভাবে যাচ্ছে, এরও একটা অ্যাঙ্গেল রয়েছে, ডিরেক্ট তো আলো পড়বে না। ঠিক এইভাবে যখন সূর্যের রশ্মিটা যাচ্ছে পৃথিবীর ওপরে, অর্থাৎ এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট কিন্তু পুরোপুরি আলোকিত হতে পারবে না। কারণ এটা কিরকম ভাবে আছে, এটা তো ডিরেক্ট সমান সমান নেই, এটা 5 ডিগ্রি ওপরের দিকে আছে। যদি এই পথটা 5 ডিগ্রি ওপরে থাকে তখন পৃথিবীতে কিন্তু সেই ডিগ্রি হেলে আছে। পৃথিবী যে পুরোপুরি গোলাকৃতি এমনটাও নয়, আর পৃথিবী যে একদম লাট্টু মানে সমান সমান ঘুরছে এমনটাও নয়। তাহলে এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট পুরোপুরি 180 ডিগ্রিতে, পুরোপুরি 180 ডিগ্রিতে এই দুটো পয়েন্টকে আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এটা কোথায় না নিচে, সূর্যের যে আলোক রশ্মি রয়েছে আলোক রশ্মিটা উপর দিয়ে যাচ্ছে, আর এই দুটো পয়েন্ট থাকছে নিচে। অতএব এই দুটো পয়েন্ট সর্বদাই কিন্তু ছায়ার মধ্যেই থাকবে, এই দুটো পয়েন্টের সর্বদা পৃথিবীর ছায়াই থাকবে, এখানে আলো কখনো পৌঁছাবেই না। কারণ চন্দ্রের কক্ষপথটাই তো রয়েছে উল্টো, 5 ডিগ্রি হেলে আছে, 5 ডিগ্রি ওপর দিকে উঠে আর নিচের দিকে 5 ডিগ্রি নেমে আছে, যার জন্য এই দুটো পয়েন্টে কোনো মতেই সূর্যের আলো পৌঁছতে পারবে না। এবং যেহেতু এই পথটাও ঘোরে কি রেশিওতে ঘোরে, প্রতি বছর এই যে চন্দ্রের কক্ষপথটি আছে প্রতি বছর 20 ডিগ্রি করে হেলে, 20 ডিগ্রি করে। কেমন? তো এই পথটি যখন প্রতি বছর 20 ডিগ্রি করে হেলছে, তো এই টোটাল ডিগ্রিটা কত, 360 ডিগ্রি। তাহলে এই পুরো পৃথিবীকে যখন এই কক্ষপথটা পরিক্রমা করে নিজের জায়গায় আবার ফিরে আসবে, তখন দেখা যাবে যে টোটাল টাইমিংটা 18 বছর হয়। আর এমনিতে রাহু কেতুর গোচর যেটা হয় আমাদের চার্টে, ছকের মধ্যে আমরা কত বছর ধরি, আমি নোট পাঠিয়েছিলাম, কে বলতে পারবে এটা? রাহু কেতুর যে গোচরটা হয় সেটা কত বছরে হয় টোটাল, একটা ঘর থেকে যাত্রা শুরু করে আবার ওই ঘরে ফিরে আসতে রাহুর কতদিন সময় লাগে? 18 বছর। 18 বছর। মিলছে? এবার 18 বছরটা ওইখানে নয়, ক্যালকুলেশন এখানে। রাহু এই জায়গায় রয়েছে, এই পয়েন্টে রয়েছে, তো এই পয়েন্টে রাহুকে আবার ফিরে আসতে গেলে 18 বছর সময় লাগবে। কিভাবে না, প্রতি বছর 20 ডিগ্রি করে যাচ্ছে, হিসাব করুন 20 ডিগ্রি করে প্রত্যেক বছর কতদিন সময় লাগবে 360কে কভার করতে, প্রতি বছর 20 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি কভার করতে হবে ওকে, কদিন সময় লাগবে? ওই তো 18 বছর। ওই তো 18 বছর। এইবার আসছে গ্রহণে, এবার এখান থেকে আইডিয়া করুন তো গ্রহণ কিভাবে হয়, কে বলতে পারবে গ্রহণ কি করে হয়? আমরা বলি না রাহু গ্রাস করে সূর্যকে, তাকে সূর্যগ্রহণ বলি, কিভাবে হয় গ্রহণ?
আবার হ্যাঁ, যখন এই চন্দ্রটা এই পৃথিবীর এই উল্টো দিকে চলে যাবে আর কি, মানে পৃথিবীর ছায়াটা চন্দ্রের উপর পড়তে হবে। যখন চন্দ্র এখানে চলে আসলো, আমি ধরলাম এটা তো অমাবস্যা হয়ে গেল, গ্রহণ কি করে হলো? না না না, তো উল্টো দিকে যাবে। আচ্ছা, এই জায়গায় বলছেন, এই জায়গাতে হ্যাঁ হ্যাঁ। এটা তো পূর্ণিমা হলো, এটা অমাবস্যা গ্রহণ কি করে হলো? এটা তো পূর্ণিমা হয়ে গেল। কেন পূর্ণিমা হবে? কেন হবে না? চন্দ্র আর সূর্যের মাঝে রয়েছে পৃথিবী, হুম। তাহলে পৃথিবীর ছায়াটা তো চন্দ্রের উপর পড়ছে। পৃথিবীর ছায়া এখানে চন্দ্রের উপর কি করে পড়বে? তা পৃথিবী তো উল্টো দিকে, থাকবে। উল্টো দিকে তো চন্দ্র। একদম সরলরেখায় না এলে কখনোই পড়বে না। ওই যে অ্যাঙ্গুলার ইয়েগুলো থাকে একদম ওই গ্রহণের সময় একদম সরলরেখায় আসে বলেই পৃথিবীর ছায়াটা তখন মানে ওইভাবে হয়ে আমি চন্দ্রগ্রহণ হয়, সেটাও একদম একদম সরলরেখায় মানে কক্ষপথটা পূর্ণিমার দিন। আসবে, যখন এই যে কক্ষপথটি আছে এটি ঘুরতে ঘুরতে ঠিক যখন যে টাইমে দেখা গেল এখন কক্ষপথটি ঘুরছে, অর্থাৎ কক্ষপথের সঙ্গে সঙ্গে এই যে রাহুর পয়েন্টটি আছে, যে ছেদ বিন্দুটি, এইটাও ঘুরে 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 আসবে। যখন এই জিনিসটা সূর্যের এখানে আসুক বা এখানে আসুক বা এখানে আসুক, যেখানে আসুক, সূর্যের রশ্মির সামনে সামনে, ঠিক সেই সময় চন্দ্রকে এখানে থাকতে হবে, তবেই সূর্যগ্রহণ হলো। কারণ সূর্যগ্রহণ কোন সময় হয়? অমাবস্যাতে হয়। আর অমাবস্যা অমাবস্যা। হ্যাঁ। অমাবস্যা তখনই সম্ভব যখন সূর্যের রশ্মির সামনে চন্দ্র আসবে, তখনই সম্ভব। আর গ্রহণ হতে গেলে এই যে রাহুর বিন্দুটি আছে, এই বিন্দুটিকে আসতে হবে এই জায়গাতে, তখনই সূর্য গ্রহণ হবে। আর অমাবস্যায় পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয়, কখন হবে? না এই বিন্দুটি যখন ঘুরতে 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 পৃথিবীর এই জায়গায় চলে যাবে, অর্থাৎ একদম 180 ডিগ্রি জায়গাতে, যখন এই বিন্দু এই জায়গায় পৌঁছাবে তখনই কিন্তু চন্দ্রগ্রহণটা হবে। নচেত সম্ভব নয়, কারণ এই পয়েন্টটাকে মিলতে হবে। এই পয়েন্টটা যদি ঘুরে না যায়, চন্দ্র তো পৌঁছাবে না, অতএব গ্রহণও সম্ভব নয়। গ্রহণ হতে গেলে এই বিন্দুকে সূর্যের কাছাকাছি আসতে হবে, আর চন্দ্রকেও সেইখানে থাকতে হবে, সেটা মানে কোইন্সিডেন্টালি হোক বা সেটা ক্যালকুলেশনের মাধ্যমে, যেভাবেই হোক না কেন। দুইয়ের মাঝখানে উম, এবং রাহুর এই বিন্দুটিকে, যেটাকে নর্থ লুনার নোড বলছি আমরা, এই নোডকেও থাকতে হবে এখানে, তবেই গ্রহণটা হওয়া পসিবল। নচেত সেই গ্রহণ হবে না, নর্মাল সেটা অমাবস্যা হয়ে যাবে, বা নর্মাল সেটা পূর্ণিমা হয়ে যাবে। পূর্ণিমার ব্যাপারটা বুঝতে পারলাম না, যে এই সূর্য থেকে চন্দ্রের মাঝে যে পৃথিবী রয়েছে, তাহলে সূর্যের আলোটা চন্দ্রে কিভাবে পৌঁছাচ্ছে? কারণ এই যে জায়গাটা তো নিচের দিকে আছে, এটা তো সমানভাবে নেই। এই যে চন্দ্রের কক্ষপথটা তো 5 ডিগ্রি নিচে আছে। ও হো হো হো, সরি সরি সূর্য সরি। যখন পৃথিবীতে আলো ফেলছে তখন তো পৃথিবী উপর দিকে, চন্দ্র নিচের দিকে আছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ। পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সমানভাবে নেই। এটা উপরে উঠে আছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটা উপর দিকে ওঠা, 5 ডিগ্রি উপরে ওঠা, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা 5 ডিগ্রি নিচের দিকে নামা আছে, ঢালু এটা। হুম। এই ঢালুর জন্যই কিন্তু অমাবস্যা পূর্ণিমাতে জোয়ার ভাটা হয়, এই কারণের জন্যই। আর এই দুটো ক্যালকুলেট, এই যে রাহু আর কেতুর যে দুটো অপশন বা দুটো পয়েন্ট, এই পয়েন্টটাকেই জ্যোতিষশাস্ত্রের ছায়া গ্রহ বলা হয়েছে, বা ছায়া রূপ দিয়ে এটাকে রাহু কেতু বলা হয়েছে। আর এই কক্ষপথটা আমরা বলি রাহু কেতু ক্লকওয়াইজ ঘোরে। কেন বলি ক্লকওয়াইজ ঘোরে? কারণ এই কক্ষপথের রুলস হচ্ছে ক্লকওয়াইজ ঘোরা। গ্রহগুলো অ্যান্টি ক্লক ঘুরছে, কিন্তু এই কক্ষপথগুলো ক্লকওয়াইজ ঘোরে। এই জন্য বলি আমরা রাহু কেতু ক্লকওয়াইজ যাচ্ছে, আর বাকি সমস্ত গ্রহ, 7টা গ্রহ অ্যান্টি ক্লক ঘুরছে। সিস্টেম। এবার যদি জ্যোতিষশাস্ত্রে আসি, জ্যোতিষশাস্ত্রে এই পয়েন্টগুলোকে কিরকম বলা হয়, বা এদেরকে দৃষ্টিভঙ্গিটা কিরকম যদি দেখা যায়, এখানে সূর্যকে আত্মা স্বরূপ বলা হয়। সূর্য হলো আত্মা, চন্দ্র হলো মন, আর পৃথিবী হচ্ছে দেহ। কেমন? তাহলে কি হলো না, সূর্য আত্মা, চন্দ্র মন, পৃথিবী হলো দেহ আমাদের। আর এই তিনটেকে পুরো কন্ট্রোল করছে রাহু আর কেতু, মানে দুটো পয়েন্ট। এই জন্য বলা হয়, বড় বড় মুনি ঋষিরা বলে গেছেন, যদি সূর্য, চন্দ্র আর রাহু কেতু এরা স্ট্রং থাকে, এরা বড় বড় সাধনায়, বড় বড় সিদ্ধি পেতে সক্ষম, বা মোক্ষ প্রাপ্তিতে এরা অনেক হেল্প করে থাকে। এবং যত বড় বড় কাজ এই দুনিয়ায়, যত বড় বড় মনীষীরা ব্যক্তিরা জন্মেছেন, তাদের এই কয়টা গ্রহকে স্ট্রং হতেই হয়।
সূর্য, চন্দ্র, রাহু, কেতু, এদেরকে স্ট্রং হতেই হয়, নচেত এদের সহায়তা ছাড়া বড় বড় কাজে সিদ্ধি লাভ করা কোনো মতেই সম্ভব নয়। সূর্য স্ট্রং মানে আত্মা সঠিক, চন্দ্র স্ট্রং মানে মন সঠিক, আর রাহু কেতু ব্যালেন্স হয়ে গেল মানে দেহ ব্যালেন্স হয়ে গেল। সেখানে ক্ষমতা চলে আসলো, দেহকে বসে রাখার, মনকে বসে রাখার ক্ষমতা চলে আসলো। এর মাধ্যমেই পুরো জগৎ চলছে, পুরো সিস্টেম চলছে। এইভাবেই রাহু কেতুর অবস্থান আমাদের সোলার সিস্টেমে রয়েছে, মহাকাশে রয়েছে। তাহলে যেটাই হোক, এটা একটা ম্যাথামেটিক্যাল পয়েন্ট, নাথিং এলস। কারণ হচ্ছে যে এদের কোনো এক্সিস্টেন্স নেই। দুটো কক্ষপথের ছেদবিন্দু কখনো একটা ম্যাটার হতে পারে না, এবং তার কোনো আকর্ষণ শক্তিও হতে পারে না। এই আহ, হ্যাঁ, কি হতে পারে না? দেখুন, দুটো যদি ম্যাটার থাকে তবে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এখানে যেহেতু এটা ছেদ বিন্দু, যেটা ম্যাথমেটিক্যাল পয়েন্টই আমরা বলতে পারি, যার কোনো মানে রিয়েল এক্সিস্টেন্স নেই, তো সেই জন্য ওরা কাউকে প্রভাবিতও করতে পারে না। কারণ একটা ম্যাটার তো আর একটা ম্যাটারকে আকর্ষণ করবে, মানে যেটা আমরা মহাকর্ষ বল যেটা বলি আর কি, যখন যে দুটো জিনিসের মধ্যে। যখন গ্রহণ হয় তখন পৃথিবীতে কোন এনার্জি আসে, নেগেটিভ না পজিটিভ? ওই ধরা হয় নেগেটিভ এনার্জি ধরা হয়। ধরা হয় না, গ্রহণের সময় বড় বড় কাজের সিদ্ধি আসে এবং বৈজ্ঞানিকরাও আকাশের দিকে তাকিয়ে বসে থাকে, এগোতে কিছু একটা ঘটে গেল। আর এই গ্রহণটা কিন্তু এই রাহুই ঘটায়, মানে ওই বিন্দুটাই ঘটায়। তাই এটা আমরা যতই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বা ছেদ বিন্দু বলে এড়িয়ে যাই না কেন, এর পাওয়ারটা কিন্তু এদের সবার থেকে অনেক বেশি। একটা ছোট্ট জিনিস, সূক্ষ্ম জিনিস, কারণ এই ছোট্ট জিনিস দিয়ে সম্পূর্ণ জগৎ তৈরি হয়েছে। সূক্ষ্মের ওপরই জগৎ দাঁড়িয়ে আছে। এই সূক্ষ্মটাকে ইগনোর করতে পারি না আমরা। সূক্ষ্মের গুরুত্ব সর্বাধিক হয়ে থাকে স্থূলের থেকেও। সূর্য, পৃথিবী, চন্দ্র তো স্থূল, এরা তো এক্সিস্ট করছে, দেখতে পাচ্ছি, এর ক্ষমতা আমরা জানি, কিন্তু যেটা সূক্ষ্ম জিনিস তার ক্ষমতা সম্পর্কে আন্দাজ করার ক্ষমতা আমাদের নেই। এই সূক্ষ্মের দ্বারাই কিন্তু গ্রহণ করছে, আর এই সূক্ষ্মের দ্বারাই কিন্তু অন্ধকার আসছে, এই সূক্ষ্মের দ্বারাই আলো আসছে। এই সূক্ষ্মের জন্যই কিন্তু জোয়ার ভাটা হচ্ছে, অর্থাৎ প্রাণ সঞ্চারিত হচ্ছে। জল থেকে তো প্রাণ আসে। যদি এই পথটাকে সোজা করে দেওয়া হয়, একদম 180 অ্যাঙ্গেলে করে দেওয়া হয়, জোয়ার ভাটা হবে তো আর? ওটা কিন্তু পয়েন্টের জন্যই হচ্ছে, দুটো পয়েন্টের জন্য। এই দুটো পয়েন্টের জন্য রাত দিন হচ্ছে, এই দুটো পয়েন্টের জন্য অবশ্য পূর্ণিমা আসছে। এই দুটো পয়েন্ট কত দিকে কন্ট্রোল করছে, কত দিক! ঋষিমুনিরা তো এমনি এমনি এদেরকে রাহু কেতু বলে এত বড় বড় এদের সম্বন্ধে লেখেনি। এরা ঠিক থাকলেই হয়, এরা ঠিক না থাকলে এই হয়, এত বড় বড় কথা লিখলো কেন? বা এদের পাওয়ার সম্পর্কে, এদের পাওয়ার, বিশেষ করে রাহুর পাওয়ারের কাছে সমস্ত গ্রহের পাওয়ার ফেল হয়ে যায়, কেন হয়ে যায়? কেন বলা হয়েছে? অস্তিত্ব নেই, ঠিক কথা, কিন্তু যার অস্তিত্ব থাকে না সেই সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আর একটা জিনিস মনে হচ্ছে, মানে এটা আমার মনে হওয়া, সূর্য বা মানে বৃহস্পতি, শনি, মঙ্গল, এদের থেকে রাহু কেতুর অবস্থান পৃথিবীর অনেক বেশি ক্লোজার। একদমই তাই। কারণ ওটা কক্ষপথের মধ্যেই করছে, ওই জায়গাটুকুর মধ্যেই সীমাবদ্ধ, তাদের পৃথিবীর থেকে কাছেই হলো। একদম। বাকি গ্রহ বা নক্ষত্ররা সব রাহুর সঙ্গে তো রাহু কেতুর সেরকম কোনো কাছাকাছি সম্পর্কই নেই। একদম সেইটাই মনে হলো, মানে স্যাটার্ন বলুন বা জুপিটার বলুন, তারা তো অনেকটা দূরে দূরে আছে। একদমই তাই। এদিকে বুধ শুক্রও তাই, সেটাই মনে হলো। কারণ উপগ্রহ তো একমাত্র এই মুহূর্তে পৃথিবীরই চন্দ্র, বাকিদের তো সেরকম ভাবে নেই। আর পুরো চন্দ্রই কিন্তু পৃথিবীর পৃথিবীর কন্ট্রোলিং পাওয়ার চন্দ্রের হাতে। আর চন্দ্র সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করছে একমাত্র রাহু আর কেতুর জন্য, করতে পারছে ঠিকভাবে। ওই পথটা হেলে আছে বলে, 5 ডিগ্রি হেলে আছে বলে, ওই বিন্দু দুটোর জন্যই, ওই বিন্দু দুটোর জন্যই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ইত্যাদি হচ্ছে। আর ওই বিন্দু দুটোর জন্যই নেগেটিভ কখনো পজিটিভ এনার্জি পৃথিবীতে প্রবেশ করছে। আর পৃথিবীতে এরকম এনার্জি আসছে বলেই আমরা বেঁচে আছি। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সমস্যা, কখনো সমাধান, কখনো নেগেটিভ এনার্জি, কখনো পজিটিভ এনার্জি, ওই দুটো বিন্দুর জন্যই। সূক্ষ্ম হতে পারে, বিরাট মাত্রায় অস্তিত্ব না থাকতে পারে, কিন্তু কর্মটা খুব বিশাল। ঠিক যেরকম হাইড্রোজেন আর অক্সিজেন
এই দুটোকে মিলিয়ে জল তৈরি হয়। যদি মনে হয় যে আমার জল তেষ্টা পেয়েছে, আমি একদিকে হাইড্রোজেন মুখে নিলাম আর একটুখানি অক্সিজেন মুখে স্প্রে করে দিলাম, আমার জলের ঘাটতি পূরণ হবে তো? হবে না। কারণ ওই হাইড্রোজেন আর অক্সিজেনকে মিলিয়ে যে জলটা বানাচ্ছে একটা তৃতীয় অনুঘটক কাজ করছে, যার অস্তিত্ব নেই, যাকে আমরা জানি না যে কাজটা কে ঘটাচ্ছে। তাহলে ওইখানেও তো একটা তৃতীয় অনুঘটক আছে যার অস্তিত্ব নেই, কিন্তু এই তৃতীয় অনুঘটকটা আছে বলেই কিন্তু ওই জলের জন্য আমরা বেঁচে আছি। ওইটা জলে রূপান্তরিত হচ্ছে, সেটা পান করে আমরা বেঁচে আছি, সেই জল থেকে আমরা জীবন পাচ্ছি। আর এখানে রাহু কেতুর অবস্থান থেকে তোমরা বলতেও পারি না যেটা তৃতীয় অনুঘটক, যেটা অস্তিত্বই নেই। ছোট হলেও, সামান্য হলেও অস্তিত্ব তো আছে, এড়িয়ে যেতে পারবো না তাকে। যদি সোলার আচ্ছা, আমি একটা ছোট্ট একটা কথা বলি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা, যে আমি ক্লাসে এত করিয়া ছাত্রদের পড়াইলাম যে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়িয়া চন্দ্রগ্রহণ হয়, তাহারা তা পড়িল, লিখিল, নম্বর পাইল, পাস করিল। কিন্তু মজার ব্যাপার হইল, যখন আবার সত্যি সত্যি চন্দ্রগ্রহণ হইল, তখন চন্দ্রকে রাহু গ্রাস করিয়াছে বলিয়া তাহারা ঢোল করতাল শঙ্খ লইয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। ইহা এক আশ্চর্য ভারতবর্ষ। হুম ঠিকই আছে। আপনার প্রশ্নটা কি? যে কথাটা উনি বলেছেন এটা পারফেক্ট কথা বলেছেন, ঠিকই বলেছেন। আমি হ্যাঁ, ঠিকই তো। আপনার প্রশ্নটা বুঝতে পারলাম না, প্রশ্নটা কি করতে চাইলেন? প্রশ্নটা এটাই, প্রশ্ন নয়, মানে জাস্ট বলা এটুকুই যে রাহু আর কি, মানে বৈজ্ঞানিক মতে চন্দ্রকে গ্রাস করে না, জাস্ট একটা ছায়া, এই আর কি, যাদের কোনো এক্সিস্টেন্স নেই, ব্যাপারটা মানে হচ্ছে, ম্যাটার হিসেবে এক্সিস্টেন্স নেই আর কি, এইটুকু। এখানেও তো তাই বলা হচ্ছে। হ্যাঁ উনি কথাটা লিখেছেন ঠিকই, উনি যেটা বলতেছেন ঠিক, কিন্তু আমরা নিচ্ছি ভুলভাবে। কারণ সেই সময় ওনার সময়কালে দাঁড়িয়ে যদি দেখি, ওনার সময়কালে দাঁড়িয়ে আমাদের ভারতীয়রা এইটা জানতো যে রাহু সূর্যকে গ্রাস করছে। রাহু মানে কে না, একটা মুন্ডু, কাটা মুন্ডু, সে এসে সূর্যকে গ্রাস করছে। তখনকার ভারতীয়রা এই কথাটা, এই কনসেপ্টে বিশ্বাস করতো, বা এটাই তাদেরকে বলা হতো ছোট থেকে গল্পের মাধ্যম দিয়ে, যে রাহু নামে একটা অসুর ছিল, তার গলা কেটে দেওয়া হয়েছিল, অমৃত পান করে ফেলেছিল, এই জন্য সে মরেনি, তার দেহটা আর মুন্ডুটা আলাদা হয়ে যায়। এই যখনই রাহু সূর্যের কাছে এসে সূর্যকে গিলে ফেলে, তখন সূর্যগ্রহণ হয়। কিন্তু যেহেতু এই রাহুর দেহ নেই, তাই গলার নিচের অংশ দিয়ে সূর্য আবার বেরিয়ে যায়। আচার্য এই কথাটার বিরোধে এই কথাটা লিখেছে, যে বাস্তব সত্য এটা না, বাস্তব সত্য হচ্ছে এটা। এই কথাটার বিরোধে, বিরোধে মানে কাহিনীটার বিরোধে গিয়ে লিখেছে। সে কিন্তু রাহু কেতুর বিরোধে গিয়ে লেখেনি। রাহু কেতুকে এই দুটো বিন্দুর নামকরণ করা হয়েছে মাত্র। যেরকম ইংলিশে এটাকে নর্থ লুনার নোড বলা হয় আর সাউথ লুনার নোড বলা হয়, ঠিক তেমনি আমাদের সংস্কৃত ভাষায় এটাকে রাহু এবং কেতু বলা হয়। ব্যাস এই তো পার্থক্য। আমাদেরকে প্রত্যেকটা মনীষী যে কথাগুলো লিখে গেছে, সেই কথার ভাবার্থকে বুঝতে হবে। আক্ষরিক অর্থ তো যে কেউ বুঝতে পারবে, তারা তো আক্ষরিক অর্থে কোনো কথা লেখে না বা কোনো কথা বলে না, তারা বলে ভাব থেকে। সে কি বোঝাতে চাইছে, তার ভাবার্থ কি, সে কোন ভাবে কথাটা বলতে পারে, কোন ভাবে কথাটা বলেছে, সেই ভাবটাকে বুঝতে হবে। কারণ তখনকার মানুষের সাইকোলজি এটা ছিল, তারা এটাই বিশ্বাস করতো যে রাহু নামে একটা অসুর সূর্যকে গ্রাস করছে বা চন্দ্রকে গ্রাস করছে। আচার্য এখানে এটা বোঝাতে চেয়েছে না, কোনো অসুর এসে গ্রাস করছে না, এটা পুরোপুরি সায়েন্স, এটা এইভাবে হচ্ছে। চন্দ্র মাঝখানে আসছে, অর্থাৎ এই বিন্দু মাঝখানে আসছে, এবং সেই বিন্দুর মধ্যে পার্টিকুলার ওই সময় চন্দ্র এসে পৌঁছাচ্ছে, এই জন্য গ্রহণ হচ্ছে। এবার আমাদের এখানে যে এই রাহুর ব্যাপারটা কেন চালু করা হলো, এটা নিয়ে তো বহু বিতর্ক হতে পারে, বহু রকম কাহিনী আসতে পারে, বহু অনেক কিছু হতে পারে। তো এই বিতর্কে বা কন্ট্রোভার্সিতে আমরা যাবোই না। আমরা শুধু মূল ফান্ডাটা বুঝে নেবো যে কেন হয়, কিভাবে হচ্ছে জিনিসটা, অ্যাস্ট্রোনমিক্যালি এটা কিভাবে হচ্ছে। আমাদের মূল বিষয় হচ্ছে এই জায়গাতে। তো আমরা বুঝলাম এখানে এইভাবেই হচ্ছে, কারণ যদি এই কক্ষপথ, চাঁদের কক্ষপথ আর পৃথিবীর কক্ষপথ সমান থাকতো, তাহলে এটা কোনোদিনই পসিবল না। এই কক্ষপথ দুটো হেলে আছে, হেলে মানে পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের কক্ষপথে 5 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে,
ওপর নিচ 5 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে। আর প্রতি বছর চাঁদের কক্ষপথ 20 ডিগ্রি করে রোটেট হচ্ছে, ক্লক ওয়াইজ রোটেট হচ্ছে। এই ক্লক ওয়াইজ 20 ডিগ্রি করে রোটেট হচ্ছে বলেই যখনই সূর্যের সম্মুখে রাহুর ওই বিন্দুটি আসছে বা নর্থ লুনার নোড চলে আসছে, আর সেই সময় যদি চন্দ্র ওখানে পৌঁছে যায়, তখনই সূর্যগ্রহণ হয়ে যাচ্ছে। ঠিক একই থিওরি চন্দ্রগ্রহণের ক্ষেত্রে লাগু হয়। এই জন্য অমাবস্যাতেই কেবলমাত্র সূর্যগ্রহণ হয়, আর পূর্ণিমাতেই চন্দ্রগ্রহণ হয়। এটাই রুলস, অন্য কোনো তিথিতে গ্রহণ হয় না। ঠিক আছে, এটা বোঝা গেছে, মোটামুটি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমি কাউকে দেখতে পাচ্ছি না ক্লাসে, মিনিট। হ্যাঁ, মোটামুটি এবার একটা নিজে হ্যাঁ, পড়াশোনা করতে বুঝতে হবে। পেরেছি, হুম, বুঝতে পেরেছি, জিনিসটা বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা হচ্ছে এটার মূল থিওরি। আচ্ছা, একবার গ্রুপটা দেখে নি আরো কি কি আজকে টপিক ছিল। এরকম কিছু কিছু জিনিস থাকবে আমাদের নোটসে, এগুলো আমাদের এই তো সুন্দর করে সুপ্রিয় বাবু দেখছি একটা পাঠিয়েছে, বাহ, চেষ্টা করেছে। অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং, খুব ভালো। গ্রহদের অবস্থান অনুযায়ী তাদের বিচার ডিগ্রি মেনশন করে উইথ অ্যাস্ট্রোনমিক্যাল কন্টাস। ঠিক আছে, রাহুকেতুর এক্সিস্টেন্স নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। গ্রহদের অবস্থান অনুযায়ী তাদের বিচার, একটু লম্বা চ্যাপ্টার। একটা জিনিস বিষয়ে জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে আপনি একটা নোট পাঠিয়েছিলেন গ্রহদের দৃষ্টি বিষয়ক, ওটা আমি কিছু বুঝিনি, আচ্ছা, ওটা একটু বুঝতে চাই। গ্রহদের দৃষ্টি বলে একটা নোট পাঠিয়েছিলেন, অন্য বাকি নোটের পেজগুলো আমি বুঝতে পেরেছি, যে যেরকম রাশিচক্রে প্রত্যাবর্তনের সময় বা কোন ঘরটা কি ডিনোট করছে সেগুলো তো ভালো করেই বোঝা গেছে, বা দেহের কোন অংশের সঙ্গে কোন মানে ঘর যুক্ত, সেগুলো ঠিক আছে। কিন্তু আমি যেটা বুঝতে পারিনি সেটা হচ্ছে এই যে গ্রহের দৃষ্টিটা, ঠিক আছে, আমি এই দৃষ্টি, 1 2 3 4 60 এগুলো তো কিছু মাথায় ঢুকছে না, সেইটাই। ঠিক আছে, দৃষ্টিটাকে আমি এখনই আপনার স্ক্রিনে ফেলে দিচ্ছি, আমি দৃষ্টি আপনি বুঝিয়ে দিচ্ছি। ওটা সহজ ব্যাপার, ওটা আমার কিছু কঠিন ব্যাপার না, এখনই বুঝে যাবেন সবটা। এইটা তো, হ্যাঁ, আচ্ছা দেখুন, এইটাই। এটা হচ্ছে খুব সহজ ব্যাপার। দৃষ্টিতে এখানে দেখুন উপরে গ্রহদের নাম লেখা আছে, ঠিক আছে। ঠিক। এইবার গ্রহদের দৃষ্টি কিভাবে বিচার করি আমরা? গ্রহরা যেই ঘরে বসে আছে, যে কোনো ঘরে বসে থাকতে পারে জন্মছকে, তো যেই ঘরে বসে আছে সেই ঘর থেকে কোন কোন ঘরকে তারা দেখতে পায়, ব্যাপারটা হচ্ছে এটা। তো যদি রবিকে ধরি, রবি যেখানে বসে থাকবে সেইখান থেকে 3 নাম্বার ঘর, রবি যেখানে বসবে সেই ঘর থেকে 3 নাম্বার ঘরে রবি একপাত দৃষ্টি দেয়। যেমন 4 নাম্বার ঘরে 3 পাত দৃষ্টি দেয়, ত্রিপাত দৃষ্টি বলা হয়। 5 নাম্বার ঘরে দ্বিপাত দৃষ্টি, 6 নাম্বার ঘরে কোনো দৃষ্টি থাকে না। 7 নাম্বার ঘরে দেখুন 60 লেখা আছে, 60 মানে পূর্ণ দৃষ্টি, সম্পূর্ণ দৃষ্টি দিয়ে 7 নাম্বার ঘরকে দেখে, মানে ঠিক অপোজিট ঘরটা যেটা 180 ডিগ্রিতে আছে, এই ঘরটাকে রবি সেটা সেটা যদি কত পাদ বলি তাহলে সেটা কি হবে, কত পাদ হবে? 4 পাত। আচ্ছা আচ্ছা। তো সপ্তম ঘরকে পূর্ণ দৃষ্টিতে দেখা হচ্ছে রবির দ্বারা, ঠিক আছে। যখন আবার অষ্টম ঘর চলে গেল, অষ্টম ঘরে আবার ত্রিপাদ দৃষ্টি, নবম ঘরে দ্বিপাদ, দশম ঘরে একপাদ, একাদশ আর দ্বাদশ ঘর এই দুটো ঘরে কোনো দৃষ্টি থাকে না। তাহলে রবির ফান্ডা ক্লিয়ার করতে গেলে খুব সহজে মনে রাখা যাবে কিভাবে না, 6, 11 আর 12 এই 3টে ঘরে রবির কোনো দৃষ্টি নেই।
5 আর 9 এই দুটো ঘরে রবি দ্বিপাদ দৃষ্টি দেয়, মানে পাওয়ারটা অনেকটাই কম দ্বিপাদ। আবার 3 এবং 10 এই দুটো ঘরে একপাদ, আরো পাওয়ার কম একপাদ দৃষ্টিতে। আর 4 নাম্বার এবং 8 নাম্বার ঘরে ত্রিপাদ দৃষ্টি দেয়, এটা মোটামুটি পাওয়ারফুল। আর সপ্তম দৃষ্টি পূর্ণ দৃষ্টি, এটা সব থেকে বেশি পাওয়ারফুল। ঠিক আছে, ঠিক সেম অ্যাজ চন্দ্র, রবি, চন্দ্র, শুক্র আর বুধ। রবি, চন্দ্র, বুধ, শুক্র এই 4টে গ্রহের দৃষ্টি ক্যালকুলেশনটা একদম সেম, একই রকম, কোনো পার্থক্য নেই। ঠিক আছে, কিন্তু মঙ্গলের ক্ষেত্রে একটু আলাদা হয়ে গেল। কিরকম না, মঙ্গল আবার 3 নাম্বার ঘরটাকে রবির মতোই সেম একপাদ দৃষ্টি দিয়ে দেখছে, কিন্তু 4 নাম্বার ঘরটাকে যেখানে বাকি সমস্ত গ্রহরা ত্রিপাদ দৃষ্টিতে দেখছিল, মঙ্গল সেখানে 4 নাম্বার ঘরটাকে সম্পূর্ণ দৃষ্টি দ্বারা দেখছে, এখানে পূর্ণ দৃষ্টি দিচ্ছে। আবার সেম অ্যাজ 5 নাম্বার ঘরকে দ্বিপাদ দৃষ্টি দিচ্ছে। মঙ্গল 7 নাম্বার ঘর এবং 8 নাম্বার ঘর এই দুটো ঘরকে পূর্ণ দৃষ্টিতে দেখে। অতএব মঙ্গলের পূর্ণ দৃষ্টিটা একটু আলাদা রকম হলো। কিরকম, 4 নাম্বার, 7 নাম্বার এবং 8 নাম্বার এই 3টে ঘরকে মঙ্গল পূর্ণ দৃষ্টি দিয়ে দেখে। ঠিক আছে, আচ্ছা 5 নাম্বার এবং 9 নাম্বার ঘরকে মঙ্গল বাকিদের মতোই দ্বিপাদ দৃষ্টি দিয়ে দেখে, এবং 3 আর 10 এই দুটো ঘরকে মঙ্গল বাকিদের মতোই একপাদ দৃষ্টি দিয়ে দেখে। হিসাব ক্লিয়ার? এবার আসছে বৃহস্পতিতে। বৃহস্পতিও একটুখানি অন্যরকম ভাবে চলে। কিভাবে না, বাকিদের মতন প্রথম যে ঘরটা মানে 3 নাম্বার ঘর আর কি, সেই ঘরটাতে বৃহস্পতির একপাদ দৃষ্টি। 4 নাম্বার ঘরে বাকিদের মতো সেম, বৃহস্পতিরও দৃষ্টিটা সেম থাকে, ত্রিপাদ। 5 নাম্বার ঘরে গিয়ে বৃহস্পতির দৃষ্টিটা হয়ে গেল পূর্ণ, যেখানে বাকি সমস্ত গ্রহের দ্বিপাদ দৃষ্টি ছিল সেই জায়গায় 5 নাম্বার ঘরে। এখানে এটা কিন্তু মানে গ্রহরা যে ঘরে বসে আছে সেই ঘর থেকে। ঠিক আছে, তো বৃহস্পতি যেখানে বসে আছে সেই ঘর থেকে 5 নাম্বার ঘরকে পূর্ণ দৃষ্টিতে দেখে, 6 নাম্বার ঘরে কারোর দৃষ্টি নেই, 7 নাম্বার ঘরকে পূর্ণ দৃষ্টিতে দেখে বৃহস্পতি, 8 নাম্বার ঘরকে ত্রিপাদ দৃষ্টি, আর 9 নাম্বার ঘরকে পূর্ণ দৃষ্টিতে দেখে। বৃহস্পতির দৃষ্টি বিচারে আমরা কি বলবো না, 5 নাম্বার, 7 নাম্বার আর 9 নাম্বার এই 3টে ঘরকে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখে। 3 নাম্বার ঘরকে আর 10 নাম্বার ঘরকে বৃহস্পতি একপাদ দৃষ্টি দিয়ে দেখে। কেমন, 4 নাম্বার ঘরকে বৃহস্পতি ত্রিপাদ দৃষ্টিতে দেখে, 8 নাম্বার ঘরকে ত্রিপাদ দৃষ্টিতে দেখে। মিটে গেল। বাকি বৃহস্পতি পূর্ণ দৃষ্টি, বৃহস্পতির কিন্তু দ্বিপাদ দৃষ্টি নেই, এটা মাথায় রাখতে হবে। বৃহস্পতির দ্বিপাদ দৃষ্টি নেই, বৃহস্পতির যেটা আছে একপাদ, 3 পাদ আর পূর্ণ, দ্বিপাদটা নেই। শুক্র পূর্ণ মানে এক্ষেত্রে চতুষ্পাদ? পূর্ণ মানে চতুষ্পাদ, হ্যাঁ ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে একপাদ মানে আপনি যেখানে বসে আছেন সেখান থেকে আপনি কাউকে একদম আর চোখে দেখছেন, মানে আপনার সাইডে একটু পিছন করে কেউ বসে আছে, তাকে আপনি কিভাবে দেখবেন? একদম আর চোখে দেখবেন না, ওটা একপাদ। মানে ঠিকভাবে দেখতে পাচ্ছেন না কিন্তু তবুও হালকা দেখতে পাচ্ছেন তাকে, এটা হচ্ছে একপাদ। দ্বিপাদ মানে হচ্ছে সে যেইখানে ছিল সেখান থেকে একটু সামনে এসছে, মানে আর চোখেই দেখতে হচ্ছে আপনাকে, তাকে একটু সামনে এসছে, পাশাপাশি পাশাপাশি ধরতে পারেন। আর ত্রিপাদ হচ্ছে একটু অ্যাঙ্গেল করে, মানে আপনার সামনাসামনি ঠিক নয়, একটু অ্যাঙ্গেল করে বসে আছে। আর চতুষ্পাদ মানে একদম সামনাসামনি 180 ডিগ্রিতে। বুঝতে পেরে। হ্যাঁ, আচ্ছা এইবার আসছি শনিতে। শনি দৃষ্টি একটুখানি আলাদা আছে। কিরকম না, শনি আবার 3 নাম্বার ঘর, মানে যেই ঘরে শনি বসে আছে সেই ঘর থেকে 3 নাম্বার ঘরকে একদম পূর্ণ দৃষ্টিতে দেখে, যেখানে বাকিরা একবার দৃষ্টি দিয়ে দেখছিল সেই ঘরটাকে শনি পূর্ণ দৃষ্টিতে দেখে। চতুর্থ ঘরকে শনি ত্রিপাদ দৃষ্টিতে দেখে, 5 নাম্বার ঘরকে দ্বিপাদ দৃষ্টি বাকিদের মতোই, 6 নাম্বার ঘরে কোনো দৃষ্টি নেই, 7 নাম্বার ঘরকে সবাই, 7 নাম্বার ঘরটা কমন প্রত্যেকের জন্য, রবি থেকে কেতু রাহু পর্যন্ত, কেতুর কোনো দৃষ্টি হয় না, রবি থেকে রাহু পর্যন্ত 7 নাম্বার ঘরটা কমন, সবাই এখানে পূর্ণ দৃষ্টি দেয়। ঠিক আছে, ব্যতিক্রম কেবলমাত্র মঙ্গল, বৃহস্পতি আর শনি। মঙ্গল পূর্ণ দৃষ্টি দেয় চতুর্থ আর অষ্টমে 7 ব্যতীত, বৃহস্পতি 7 ব্যতীত পঞ্চম এবং নবমে দেয়, আর শনি 7 ব্যতীত 3 নাম্বার এবং 10 নাম্বারে দেয়। ঠিক আছে, বাকিগুলো মোটামুটি বাকিদের মতোই সেম সেম আছে। এবার আসছি রাহু। রাহুর তো পুরোই উল্টো।
মানে উল্টো ঠিক বলা যায় না, এর দৃষ্টি একটু বেশি আছে, কিন্তু অ্যাজ পার বৃহস্পতির মতোই রাহুও পঞ্চম ঘরে পূর্ণ দৃষ্টি দেয়, সপ্তম ঘরেও পূর্ণ দেয়, নবমেও পূর্ণ দেয়, কিন্তু একটা এক্সট্রা আছে, যেটা দ্বাদশ ঘর, 12 নম্বর ঘর, মানে যেখানে রাহু বসে আছে সেখান থেকে 12 নম্বর ঘরে রাহু পূর্ণ দৃষ্টি দেয়। কেবলমাত্র একাদশ ঘরেই রাহুর দৃষ্টি নেই, ষষ্ঠেও কিন্তু রাহুর দ্বিপাদ দৃষ্টি আছে। একাদশ ঘরটা এমন একটা ঘর যেখানে কোনো গ্রহই দৃষ্টি দিতে পারে না। কোন একাদশ? গ্রহরা যেখানে বসে আছে সেখান থেকে সেই গ্রহের একাদশ ঘর, ঠিক আছে? আর দ্বাদশ ঘরেও কারোর কোনো দৃষ্টি হয় না একমাত্র রাহু ছাড়া, আর ষষ্ঠ ঘরেও কারোর কোনো দৃষ্টি হয় না একমাত্র রাহু ছাড়া। তাও দ্বিপাদ দৃষ্টি তো আমরা ধরি না খুব একটা, একপাদ দ্বিপাদ গুলোকে খুব একটা বেশি বিচারে ধরা হয় না, তবুও এগুলো ইম্পর্টেন্ট, যদি একদম অ্যাকিউরেট বিচার করতে হয় আমাদের ধরতে হয়, তথাপি আমরা বেশিরভাগ এড়িয়েই যাওয়া হয় একপাদ দ্বিপাদ দৃষ্টিকে, ঠিক আছে? ধরতে গেলে আমাদের পূর্ণ দৃষ্টি ধরা হয় এবং ত্রিপাদকে ধরা হয়, এই দুটো দৃষ্টিকে ধরা হয়, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয় আর কি, ধরা হয় না, নয় বলা ভুল, ধরা হয় না। আর একটা জিনিস রয়েছে, 1 নম্বর ঘরটায় ওই বিভিন্ন মানে দেবীর নাম লেখা রয়েছে, মাতঙ্গী। হ্যাঁ, ওইগুলো হচ্ছে প্রত্যেকটা গ্রহের ইষ্ট দেবী, আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ঠিক যেরকম ওটা 1 নম্বর ঘরে অবস্থান করছে, মানে যে ঘরে না, গ্রহ আছে। 1 নম্বর ঘরে নয়, যে যে গ্রহের নিচে নিচে নামগুলো লেখা আছে ওই ওই গ্রহ ওই ওই মন্ত্রে দীক্ষিত, মানে ওই ওই দেবীর মন্ত্রে দীক্ষিত। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, স্যার স্যার এখানে রাহুর একটি প্রশ্ন, স্যার রাহু চতুর্থ ঘরে কতবার দৃষ্টি, ওটা বলুন। রাহু 4 নম্বর ঘরে, রাহুর 4 নম্বর ঘরে হচ্ছে কবার দৃষ্টি? দ্বিপাদ, দ্বিপাদ। আচ্ছা আচ্ছা, দুই দুই লেখা আছে এটা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এই দৃষ্টির বিস্তারটা কতটা? ধরুন যেখানে ধরুন একটা গ্রহ কোনো একটা রাশিতে 15 ডিগ্রিতে বসে আছে, তাহলে তার অপোজিটে মানে ওই রাশিটাকে একদম মানে 1 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অব্দি পুরো দৃষ্টি দেবে, মানে একদম সমভাবে, নাকি পার্টিকুলার কোনো পয়েন্টে? এইখানে ব্যাপার আছে, আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে, আমি ছকটা করেই বোঝাই। এক নম্বর আর 2 নম্বর ঘরে দৃষ্টি হয় না। দু নম্বর ঘরে তো কারোর দৃষ্টি নেই। 2 নম্বর ঘরে কারণ নেই, এই রাহু বাবুজি একটু দৃষ্টি দিয়ে রেখেছেন। হ্যাঁ, রাহু ছাড়া আর কারোর দৃষ্টি নেই, বুঝতে পেরেছি। সাপোজ আমি ধরে নিলাম এই জায়গায় রবি বসে আছে, ঠিক আছে? তো রবি বসে আছে, আমি ধরে নিলাম 20 ডিগ্রিতে বসে আছে, 20 ডিগ্রিতে রবি বসে আছে। এই ঘরটা কত ডিগ্রি? 30 ডিগ্রির ঘর, ঠিক আছে? 30 ডিগ্রির মধ্যে 20 ডিগ্রিতে গিয়ে বসে আছে, মানে 20 ডিগ্রি পার করে ফেলেছে, আর 10 ডিগ্রি বাকি আছে রবির এই ঘরটা ছাড়তে। তো একদম প্রায় মোটামুটি বলা যায় যে শেষ পর্যায়ে, অর্ধেক তো পেরিয়ে গেছে, শেষ পর্যায়ে রবি বসে আছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে সপ্তম ঘরে যে পূর্ণ দৃষ্টি রবি দেবে সেটা কোন জায়গায় দেবে, এটাই মেন প্রশ্ন। তো এইবার বিষয় হচ্ছে যে এই ঘরের রবি ঠিক যেই জায়গায় বসে আছে, এই ঘরের যেই জায়গাতে রবি বসে আছে, ঠিক এই ঘরের ওই জায়গাতেই রবির দৃষ্টিটা সব থেকে বেশি জোরালো হবে। কিরকম ব্যাপারটা হচ্ছে, এই চতুষ্পাদ দৃষ্টি, 4 পাদ দৃষ্টি, এটাকে আমরা পুরোপুরি 60 বলি, তাই না? তো এই 60-এর তখন আবার ভাগ হয়ে যাবে,
এই 30 ডিগ্রিকে 30 ডিগ্রির মধ্যে এই 60কে আমাদের সমান ভাগে ভাগ করতে হবে। কেমন? তো 30 ডিগ্রির মধ্যে যদি 60 দৃষ্টিটাকে বা 4কে যাই বলি না কেন, যদি আমরা সমান ভাগে ভাগ করতে যাই, তো কিভাবে পড়বে? এইবার এইখানেই ওই যে আমরা বাস্তুতে পড়েছিলাম না ডিগ্রি, ঠিক যেরকম 0 ডিগ্রি মানে 360, 0 ডিগ্রির লাস্টের 11 ডিগ্রি আর প্রথমের 11 ডিগ্রি প্লাস মাইনাস করে পুরো জিনিসটাকে পাই আমরা। তো এই দৃষ্টির ক্ষেত্রেও ঠিক একই জিনিসটা খাটে। রবির যে তীক্ষ্ণ মারাত্মক দৃষ্টি, যেটা 180 ডিগ্রিতে গিয়েই পড়বে, সেইটা হবে মারাত্মক। এবার সেটা কিরকম না, দেখা গেল যে এই ঘরে এখন একটা গ্রহ বসে আছে, আমি ধরলাম সেই গ্রহটা হয়ে গেল, আমি মঙ্গলকে ধরে নিলাম, ঠিক আছে? তো আমি ধরলাম যে এই ঘরে মঙ্গল বসে আছে। এবার এই ঘরে মঙ্গল তো বসে রইল, কিন্তু মঙ্গল বসে আছে 10 ডিগ্রিতে। 10 ডিগ্রি মানে এই ঘরটার যেখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ নিচের দিকে হবে আরো, মানে এখান থেকে শুরু হচ্ছে, তাহলে মঙ্গল 10 ডিগ্রিতে বসে আছে। মঙ্গলের এই পথটা অতিক্রম করতে এখনো 20 ডিগ্রি বাকি আছে। 20 ডিগ্রি কভার করার পর মঙ্গলই ঘরটা ওভারটেক করে যাবে। কিন্তু রবি অলরেডি সপ্তম ঘরে কি করেছে না, 20 ডিগ্রি পেরিয়ে এসছে। তাহলে রবির যে তীক্ষ্ণ দৃষ্টি কোথায় গিয়ে পড়বে? এই ঘরটার উপরে গিয়ে পড়লো তীক্ষ্ণ দৃষ্টি। এই গ্রহের উপরে গিয়ে কিন্তু সেই তীক্ষ্ণ বাণটা পড়লো না, দৃষ্টি পাচ্ছে। মঙ্গলকেও রবি দেখছে, ঠিক কথাই, আর মঙ্গল রবিকে দেখছে, ঠিক কথাই। কিন্তু যেটা খুব প্রবল মারাত্মক লেভেলের দৃষ্টি ছিল, যেই দৃষ্টিটা জ্বালিয়ে দিতে পারতো বা যেই দৃষ্টির দ্বারা খুব ভালো পরিমাণে কাজটা হতো, সেটা হবে না। অথচ সমসপ্তমে রয়েছে, দৃষ্টি দিচ্ছে। শুধুমাত্র ডিগ্রিগত পার্থক্যের জন্য দৃষ্টির যে লেভেলটা, সেটা চেঞ্জ হয়ে গেছে। পুরোপুরি ফোকাসটা একে অপরকে করতে পারছে না। এখানে কিন্তু সেই অ্যাঙ্গেল হয়ে আছে, মানে কোথাও না কোথাও তাকে ঘাড় ঘুরিয়ে দেখতে হচ্ছে, সে অসুবিধা ফিল করছে, সে পুরোপুরি স্ট্রেট দেখতে পাচ্ছে না। তো এই দৃষ্টির এই ডিগ্রি মানের জন্য খানিকটা তারতম্য হয়ে বটে, এখানে ফলেরও তারতম্য ঘটে। যদি এই দুটো গ্রহই সেম সেম ডিগ্রিতে থাকতো আর তখন দৃষ্টি একে অপরের উপরে চালাতো, তখন ফলটা আরো জোরালো হতো, আরো ভয়ঙ্কর হয়ে উঠতো। আচ্ছা, রবি ধরুন 29 ডিগ্রিতে আছে, আহ, তাহলে রবির দৃষ্টিটি কি কোনোভাবে আহ, মানে কুম্ভ ছাড়িয়ে মকরে যেতে পারে? না, ঘরকে ক্রস করে মানে যাবে না। ঘরের মধ্যেই থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটা মিনিট একটু মিউট করছি। Just.
ইমেল করে দেবেন, একটা ইমেল আপনার যে ইমেলটা আছে আপনার সার্টিফিকেট পাবেন কোম্পানির তরফ থেকে আপনি হ্যাঁ, তো যেখানে আমরা ছিলাম। আচ্ছা, দৃষ্টি সব মোটামুটি আমাদের ক্লিয়ার, আমরা বুঝতে পেরেছি। আরো আমি কিছু নোটস পাঠিয়েছিলাম, সেগুলো আর কোথায় প্রবলেম আছে কোনগুলো বুঝতে পারিনি আমাকে যদি বলেন, আমি আজকে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। স্যার এই ব্যাপারটা একটু কমপ্লেক্স লাগলো, এই আর কোনটা? ডিগ্রির ব্যাপারটা, মানে কোন গ্রহ কত ডিগ্রিতে থাকলে তার দৃষ্টি কত ডিগ্রিতে পড়বে, এই জিনিসটা এটা কি কোনো রুল আছে, মানে হ্যাঁ, কোনো এটা একদম ক্যালকুলেশন? কমন ব্যাপার তো, আমি আবার বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে, আপনি একটা চেয়ারে বসে আছেন, ঠিক আছে? তো আপনি একটা চেয়ারে বসে আছেন, আর চেয়ারটা এমন একটা জায়গায় রাখা আছে, যেরকম দেখুন আমাদের বাড়ির মধ্যে যে পাথর বসানো হয়, দেখেছেন তো? সেই পাথরগুলো 2 ফুট বাই 2 ফুটের হয়, বা 1 ফুট বা 1.5 ফুট এরকম সাইজেরও হয়। তো ওটা যখন বসানো থাকে, একটা লাইনে বসানো থাকে, সমানভাবে একটা সরল রেখায় বসানো হয়, তাই না? তো এবার আপনি একটা রোতে, একটা ঘরের মধ্যে আপনার দুজন বসে আছেন, দুটো প্রান্তে, ঠিক আছে? তো আপনি এক প্রান্তে বসে আছেন, আপনার সঙ্গে আপনার বন্ধু আর এক প্রান্তে বসে আছে। কিন্তু দেখা গেল যে আপনি বসে আছেন ঠিক মাঝখানটাতে, ওই ঘরের একটা প্রান্তের মাঝখানে বসে আছেন। মাঝখানে মানে কোন জায়গাতে? মাঝখানে মানে এই ঘরটার এই জায়গাতে আপনি বসে আছেন, ঠিক আছে? এই জায়গাটাতে। তাহলে এবার এই জায়গায় আপনি যে বসে আছেন, এই জায়গা থেকে আপনার দৃষ্টিটা ঠিক কোন জায়গায় গিয়ে সোজাসুজি পড়বে? এই ঘরের মাঝখানটাতে, তাই তো? আপনি আনমিউট থাকুন। হ্যাঁ হ্যাঁ। তো এবার দেখা গেল যে আপনার যে বন্ধু, সে এই মাঝখানটায় না থেকে সে একটু নিচের দিকে বা একটু সাইড করে বসে আছে। তাহলে আপনাকে একে দেখতে গেলে আপনাকে ঘাড় ঘুরিয়ে দেখতে হবে। হুম। তাহলে আপনি কি কমফোর্টলি এর সাথে কথা বলতে পারবেন? না। ব্যাপারটা হচ্ছে এইখানে, আচ্ছা, ডিগ্রিগত মানে ব্যাপারটা এইখানে। সোজাসুজি বা ডিরেক্ট কোনাকুনি এরকম ভাবেই দৃষ্টিটা হয়? হ্যাঁ, এবার এই রবি যে এখানে 20 ডিগ্রি পার করে বসেছে, 20 ডিগ্রি পার করে বসার কারণে রবি এখানে নেমে এসছে। তো এই 20 ডিগ্রিটার 180 ডিগ্রি কিন্তু এই জায়গায় গিয়ে ধাক্কা খাবে, হ্যাঁ, তাই না? কোনাকুনি। মঙ্গল তো এখানে 10 ডিগ্রি পেরিয়েছে, মানে এই জায়গাটা পুরো বাকি আছে, এখানে তো ফাঁকা, কেউ নেই তো। অর্থাৎ ফাঁকা জায়গায় রবির যে তীক্ষ্ণ দৃষ্টি সেটা গিয়ে পড়ছে, আর মঙ্গলকে দেখতে গিয়ে তাকে একটুখানি ঘাড় ঘোরাতে হচ্ছে, একটু অ্যাঙ্গেল করতে হচ্ছে। এই কারণে মঙ্গলের দ্বারা যে কাজটা রবি খুব সহজে করাতে পারতো দৃষ্টির মাধ্যম দিয়ে, সেটা কিন্তু ফোর্সফুলি করাতে পারবে না, কারণ কোথাও না কোথাও রবির দৃষ্টি বাধাপ্রাপ্ত হচ্ছে শুধুমাত্র ডিগ্রিগত কারণে বা তাদের অবস্থানের কারণে। আচ্ছা, তার মানে সপ্তম ঘরে তার চতুষ্পাদ দৃষ্টি থাকা সত্ত্বেও এই ডিগ্রিগত কারণে সেটা পুরোপুরি ভাবে মানে কার্যকরী হচ্ছে না। একদমই তাই। তো এটাকেও আমাদের দেখতে হবে যখন আমরা ক্যালকুলেশন করব, যে সপ্তম ঘরে গ্রহদের দৃষ্টি থাকে ঠিক কথা, কিন্তু গ্রহ দুটোর ডিগ্রি কি কাছাকাছি? হ্যাঁ, এবার এটা হয় সেম ডিগ্রি হয়তো হলো না দুটো গ্রহের, কিন্তু এবার তারতম্য হয় ডিগ্রিগত অনুযায়ী তারা কতটা কাছাকাছি আছে বা কতটা দৃষ্টি তাদের উপরে গিয়ে পড়ছে, ব্যাপারটা এটা। স্যার তাহলে কত ডিগ্রিতে থাকলে পরে মানে ধরবো যে স্ট্রেট, মানে ধরুন রবি কত ডিগ্রি অবধি তাহলে একদম স্ট্রেট দেখতে পাবে। এক্সাক্ট ধরুন রবি 20 ডিগ্রিতে আছে, মঙ্গল যদি 20-তে না থাকে তাহলে কত ডিগ্রি ওপর আপনি মানে ওপর নিয়ে চলে পড়ে ধরবো যে একদম স্ট্রেট দেখছে? মোটামুটি 10 ডিগ্রির মধ্যে আমরা ধরতে পারি। মোটামুটি 10 ডিগ্রির মধ্যে আমরা ধরতে পারি সেটাকে। 5 ডিগ্রি হলে খুব ভালো। আচ্ছা আপাশি, আচ্ছা এইটাই কি তার মানে ওই যে প্রেক্ষা বলে অনেকটা, প্রেক্ষার কনসেপ্টটা বোধহয় এরকম জায়গারই, মানে ইয়ে না, মানে যেমন বৈদিকে যেমন ম্যাক্সিমাম দেখেছি সরাসরি ধরে নেয় সমসপ্তমে মঙ্গলের উপর রবি দৃষ্টি আছে, ভাইস ভার্সা মঙ্গলেরও রবির উপর দৃষ্টি আছে, কিন্তু আপনি যেরকম বলছেন এটা অনেকটা সেই প্রেক্ষার মতোই লাগছে, যে হ্যাঁ, কত ডিগ্রি মাপটা রাখবে। একদমই তাই। ক্যালকুলেশন যখন করবো সব রকম ভাবে করবো না, কিন্তু আমি এখন ক্লাস করাচ্ছি বলে বলছি বটে, ডিগ্রি অনুযায়ী দেখতে হবে, এখানে দৃষ্টি দেখতে হবে। যখন আমি বিচার করি তখন আমি ওগুলো খেয়াল করি না, দেখি না। হ্যাঁ, দৃষ্টি আছে বলে ছেড়ে দিলাম, দৃষ্টি আছে এই কাজটা হবে, ঠিক আছে। কিন্তু অ্যাকিউরেট সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচারে যখন যাব, প্রত্যেকটাকে ধরে ধরে বিচার করব, বিচার করার প্রসেসে কিন্তু এটা ডিগ্রিগুলো দেখতে হবে।
সেটা তো স্যার তাহলে সময় সাপেক্ষ হবে ব্যাপারটা। হ্যাঁ, সে তো অবশ্যই সময় সাপেক্ষ তো বটেই, কিন্তু এখন তো সময় কার কাছে আছে? আমরা শিখছি বলে আমি চাই না আপনারা হুম, কোনো কিছু ফাঁক দিয়ে শিখুন, সেই জন্য আমি ডিটেলসে যাচ্ছি। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে ওই যেটা বলছিলাম যে 29 ডিগ্রিতে থাকলে তাহলে ওটা মানে মকর ছেড়ে কুম্ভতে কখনোই দৃষ্টিটা যাবে না 10 ডিগ্রির মধ্যে থাকলেও? না, যাবে না, যতক্ষণ না ঘর ক্রস করছে ততক্ষণ অব্দি যাবে না। ও মানে ঘরের দেয়াল তোলা আছে আর কি। দেওয়াল তুলেছে, একদমই তাই। ছাদ ঢালাই করা আছে মজবুত টাটা রড দিয়ে। ঠিক আছে, আচ্ছা আমি ছবিগুলো আবার দেখে নিই আর কি কি পাঠিয়েছিলাম। দৃষ্টি হলো, বাকিগুলো তো মোটামুটি বোঝা যাচ্ছে। বাকি ছবিগুলো সব বুঝতে পেরেছিলেন তো কি বোঝানো হয়েছে, কি বোঝাতে চাওয়া হয়েছে? স্যার রাশিগণের ওই যে যে গ্রহগণের রাশিচক্র হুম, প্রত্যাবর্তনের সময়টা একবার স্যার বলে দিন, একবার বললেই হবে। আচ্ছা। একবার বললেই হবে, ঠিক আছে বলে দিচ্ছি। এটা তো হ্যাঁ হুম, দেখো, এই বিষয়টা হচ্ছে, এই বিষয়টা খুব সহজ বিষয়। এটা হচ্ছে, আমি ধরলাম এখন রবি মেষ রাশিতে আছে, ঠিক আছে? তো রবি এখন এই মেষ রাশি থেকে নিজের যাত্রা শুরু করলো। কিভাবে ঘুরবে? অ্যান্টি ক্লক ঘুরবে, তো এই দিক দিয়ে ঘুরবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই মেষ রাশি থেকে রবি যে যাত্রাটা শুরু করলো, তাহলে আবার পুনরায় এই মেষ রাশিতে ফিরে আসবে কতদিন পর, কতদিন সময় লাগবে এই পুরো যাত্রাটা কমপ্লিট করতে? তখন বলা হচ্ছে যে এই টোটাল যাত্রাটা শেষ করে আবার এখানে ফিরে আসতে 1 বছর সময় লাগবে। তাহলে 1 বছর সময় লাগবে মানে একটা রাশিতে রবি কতদিন কাটাচ্ছে? 1 মাস। তাহলে এই একটা রাশিতে রবি 1 মাস সময় কাটাচ্ছে, কাটিয়ে 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 এভাবে 12 মাস কভার করে আবার পুনরায় মেসে ফিরে আসছে। এটা গেল রবির টাইমিং। যদি চন্দ্রের টাইমিং ধরা হয়, চন্দ্র সেম এই রবির জায়গায় যদি চন্দ্র চলে আসে, তাহলে চন্দ্র সেম ভাবে একই জায়গায় ফিরে আসতে পুরো ঘরটা কভার করে কদিন সময় লাগবে? না, 27 দিন। তো চন্দ্র একটা ঘরে কতক্ষণ সময় কাটায়? একটা ঘরে 2 দিন 15 দণ্ড। 2 দিন 15 দণ্ড মানে হচ্ছে আহ 2.25 দিন বলা হয়, পুরোপুরি 2.5 দিনও নয় এটা, ঠিক আছে? এটা কি মোটামুটি ওই আপনার মানে কক্ষপথে কতটা সময় ঘুরতে লাগছে সেইটার উপর ডিপেন্ড করছে? একদমই তাই, একদমই তাই, সেইটার উপর ডিপেন্ড করি এটা পুরোপুরি এখানে করা হয়েছে। কারণ যদি আমরা চন্দ্রের সাইকেলটাকে দেখি, চন্দ্র পুরো ওই 27 থেকে 28 দিনের মধ্যেই কিন্তু পুরোপুরি পৃথিবীকে প্রদক্ষিণ করে ফেলে। সেই সাইকেল অনুযায়ী এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো চন্দ্রের টোটাল 27 দিন সময় লাগছে পুরো রাশি চক্রটা প্রদক্ষিণ করতে। এবং প্রত্যেক দিন যদি ধরি আমরা, মানে এক একটা রাশিকে যদি ধরি, সেখান থেকে 2 দিন 2.25 দিন আর কি। মঙ্গলের ক্ষেত্রে মঙ্গল পুরো রাশিচক্রকে প্রদক্ষিণ করতে সময় নিচ্ছে 540 দিন, আর এক একটা ঘরে 45 দিন করে সময় নিচ্ছে।
মানে মঙ্গল এখন একটা ঘরে ঢুকেছে মানে সেখানে 45 দিন থাকার পরেই কিন্তু নেক্সট ঘরে যাবে। কেমন? বুধের ক্ষেত্রে বলা হয় 216 দিন বুধ সময় নেবে, টোটাল রাশিচক্রকে কভার করতে 216 দিন সময় নেবে, আর একটা ঘরে বুধ 18 দিন করে কাটাবে। বৃহস্পতি টোটাল সময় নেয় 12 বছর। একটা ঘরে বৃহস্পতি 1 বছর করে সময় অতিবাহিত করছে। শনি সময় নেয় 30 বছর, পুরো 2.5 বছর সময় নেয় একটা ঘরে। একটা ঘরে যখন শনি ঢুকেছে এখন সেখানে 2.5 বছর থাকবে, তারপর পরের ঘরটায় প্রবেশ করবে। রাহু পুরো রাশিচক্রের চক্কর কাটতে সময় নেয় 18 বছর, যেটা প্রথমে আলোচনা করছিলাম, 18 বছর। আর একটা ঘরে রাহু থাকছে 1 বছর 6 মাস। কেমন? কেতুও সেম হবে, কারণ এরা সবসময়তেই 180 ডিগ্রিতেই চলে। এই হচ্ছে গ্রহদের গোচর সময়কাল, কিভাবে এরা কত দিনে কিভাবে গোচর করছে। আর এই পুরো গোচর সিস্টেমটা কিন্তু ওই সোলার সিস্টেম মানে মহাকাশে গ্রহরা ঠিক যে টাইমিং এ গোচর করছে, যে অবস্থায় বা যে গতিতে এগোচ্ছে সেটাকেই ক্যালকুলেশন করেই আমরা এখানে এটা বানিয়েছি, মানে বানানো হয়েছে, আমরা বানাইনি, মুনি ঋষিরা বানিয়ে গেছেন। তো তাহলে সেই সময় যদি আমরা একটুখানি নজর দিই যে আমাদের ভারতবর্ষের বিদ্যা কতটা উন্নত ছিল, আমাদের কাছে না কোনো মেশিন ছিল, না কোনো যন্ত্র ছিল, না টেলিস্কোপ ছিল, কিছুই ছিল না। সেই সমস্ত জিনিস না থাকা সত্ত্বেও কিন্তু আমাদের বিচার একদম অ্যাকিউরেট, পারফেক্ট। কিভাবে সম্ভব? আজকে এত কিছু বেরিয়েছে, মেশিনপত্র বেরিয়েছে, যন্ত্রপাতি বেরিয়েছে, তারপর এখন রিসার্চ করে 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 এখন বিজ্ঞানীরা বলছে হ্যাঁ এটা ঠিকই আছে, এটা এত দিনেই হয়, এটা এখান থেকে এটাই হয়। সূর্য যে স্থির না, সূর্য ঘুরছে, সূর্য একটা গতিবেগে ছুটে চলেছে, এটা আমাদের যজুর্বেদে লক্ষ বছর আগে থেকে লেখা আছে। কিন্তু পরবর্তীকালে পাশ্চাত্য বিজ্ঞানী দ্বারা প্রমাণিত হয় যে সূর্য স্থির, পৃথিবী ঘুরছে। তারপরে লাস্টে অনেক বছর পর গিয়ে প্রমাণিত হলো যে না, সূর্য স্থির নয়, সূর্য ঘোরে। তো এখন এরকম অনেক রহস্য মহাকাশে লুকিয়ে আছে, ধীরে 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 প্রকাশিত হবে। এই গ্রহগণের এই নিচের নোট নোট ওই ইয়ের বা ইয়ের পেছনে আছে, নিচে যেটা আছে গ্রহগণের ধাতু বিচার, ওটা একটু বলুন না। আর একটা হচ্ছে যে যে রাশি ইয়েটা দিয়েছেন ওখানে ওই উচ্চস্থ ইয়ে তারপর ত্রিকোণ এই জায়গাটা একটু বলে দিন। আচ্ছা, ঠিক আছে, তাই হবে। এখানে গ্রহগণের ধাতু বিচার, ধাতু বলতে আমরা 3 ধাতুকে বুঝি, মানে ত্রিধাতু বা ত্রিদোষ বলা হয়। আয়ুর্বেদে বলা হয় ত্রিদোষ। কি কি? বাত, পিত্ত, কফ। এই 3টে দোষকেই বা 3টে ধাতুকেই আমরা ত্রিদোষ বলি। এই ত্রিদোষ আধারিতই আমাদের শরীর হয়ে থাকে। শরীরে সামান্য রোগ বা বড়সড় যা কিছু হোক না কেন, সবটাই কিন্তু এই ত্রিধাতুর ডিসব্যালেন্সেই হয়। কোনো না কোনো ধাতু যখন বেড়ে যায় বা কমে যায়, মানে কোনো না কোনো ভাবে 3টে ধাতুর ডিসব্যালেন্স শরীরে হচ্ছে, তখনই কোনো রোগ বা কোনো প্রবলেম আমাদের শরীরে বাসা বাঁধে, সেটা আসে। ঠিক আছে? রবি এবং মঙ্গল এরা হলো পিত্ত ধাতু, চন্দ্র শুক্র হচ্ছে শ্লেষ্মা ধাতু, বৃহস্পতি আর বুধ হচ্ছে সম ধাতু, শনি রাহু কেতু হচ্ছে বায়ু ধাতু, বায়ু মানে বাত। এবারে সমধাতু বলা হয়েছে বৃহস্পতি আর বুধকে। সমধাতু মানে কি? সমধাতু মানে এই 3টে ধাতুর ওপরেই যে থাকে বা 3টে ধাতুকে নিয়ে যেটা চলে, তারা বৃহস্পতি এবং বুধ। মানে এরা কখন কোনটাকে ডিসব্যালেন্স করে দেবে বা ব্যালেন্স করে দেবে বোঝা মুশকিল। তো 3টেকেই এরা প্রভাবিত করতে পারে। বুধ এবং বৃহস্পতি 3টে ধাতুকেই প্রভাবিত করতে পারে। চন্দ্র আর শুক্র কিন্তু শ্লেষ্মা ধাতুকেই প্রভাবিত করবে, রবি মঙ্গল পিত্তকেই করবে, শনি রাহু কেতু এরা বাতকেই করবে বা বায়ুকেই করবে। কেমন? এবার লেখা হচ্ছে কি, জাতকের জন্ম সময়ে যে গ্রহের দৃষ্টি প্রবল থাকে সেই গ্রহ ধাতু অনুসারে জাতকের ধাতু গঠিত হয়। ব্যাপারটা হচ্ছে নবগ্রহের মধ্যে যে গ্রহটা খুব শক্তিশালী, সেই শকে আছে, খুব প্রভাবশালী, সেই গ্রহের যেটা ধাতু হবে সেই ধাতু প্রধান হবে সেই ব্যক্তি। কারণ আয়ুর্বেদে অনেকে বলে এই হচ্ছে পিত্ত ধাতু প্রধান, কেউ হয় বাত ধাতু প্রধান, কেউ হয় কফ ধাতু প্রধান, মানে এই ধাতুর এদের মধ্যে বেশি পরিমাণে আছে।
কেমন? তো সেটা সেই গ্রহ অনুযায়ী হয়, রবি মঙ্গলের দ্বারা পিত্ত হয়, চন্দ্র শুক্রের দ্বারা শ্লেষ্মা হয়। আচ্ছা, এটা আরেকবার রিপিট করবেন যে মানে কার ওপর কোনটার প্রভাব বেশি হবে যেটা বললেন? জন্ম ছকে যেই গ্রহ সব থেকে বেশি শক্তিশালী হবে আচ্ছা, সেই গ্রহের যেটা ধাতু হবে সেই ধাতু প্রধান হবে সেই ব্যক্তি। শক্তিশালী মানে তুঙ্গি? পাওয়ার বেশি, বাকি গ্রহদের থেকে পাওয়ার বেশি। তুঙ্গি মানে যে পাওয়ারফুল এমনটা তো নাও হতে পারে। আচ্ছা, ওই গ্রহের বলাবল দিয়ে যেটা বলে ওইটা। হ্যাঁ, পাওয়ার বেশি বুঝবো কি করে? হ্যাঁ, একটা ব্যাপার আছে। গ্রহের পাওয়ার বেশি বোঝার পদ্ধতি দুই রকম। একটা হচ্ছে যেই গ্রহ শুভ জায়গায় বসে আছে, অশুভ গ্রহের সঙ্গে কোনো যুতি করেনি, অশুভ গ্রহের দৃষ্টি নেই, তাহলে এই গ্রহ অবশ্যই শুভ গ্রহ। অবশ্যই শুভ ঘরের প্রতি হতে হবে, মানে না স্বামী হতে হবে, তবে সে শুভ গ্রহ এবং সে শক্তিশালী। আর যদি নিজের ঘরে বসে থাকে, ত্রিকোণে থাকে বা সক্ষেত্রে থাকে, তাহলে সে শক্তিশালী। আর একটা পদ্ধতি আছে, যে গ্রহের ডিগ্রি সব থেকে বেশি হয় তাকে আত্মকারক গ্রহ বলা হয়। এই গ্রহটাও কিন্তু খুব প্রভাবশালী গ্রহ। নবগ্রহের মধ্যে যে গ্রহের ডিগ্রি সব থেকে বেশি হবে। স্যার এটার কি কোনো ডিটেলস ক্লাস থাকবে? হ্যাঁ, অবশ্যই আছে। প্রত্যেকটা গ্রহের ডিগ্রি ধরে ধরে পড়ানো হবে, কারণ প্রত্যেকটা গ্রহ সেম এই 30 ডিগ্রির মধ্যেই চলে। যখন আমরা অ্যাস্ট্রো স্যাজ নামে একটা সফটওয়্যার আছে, যেখান থেকে আমরা ডেট অফ বার্থ, নাম, টাইমিং, বার্থ অফ প্লেস এগুলো দিলে পারি, আমাদের ওখানে ক্লিক করলে একটা জন্ম ছক আমাদের সামনে খুলে যায়। তো সেই ছকের মধ্যেই আমরা প্রত্যেকটা গ্রহের ডিগ্রি দেখতে পাই। যে সময় জাতক বা জাতিকা জন্মেছে সেই সময় জন্ম ছকে যে গ্রহগুলো যেখানে যেখানে অবস্থান করছে তারা কত ডিগ্রিতে অবস্থান করছে, সেই ডিগ্রিগুলো আমরা এই সফটওয়্যারে সব পেয়ে যাবো। যে এই গ্রহটা অমুক জায়গায় অমুক ঘরে বসে আছে এত ডিগ্রিতে, ওই গ্রহটা অমুক রাশিতে বসে আছে এত ডিগ্রিতে। ঠিক আছে? এবার এই নবগ্রহের মধ্যে যার ডিগ্রি সব থেকে বেশি হবে সেই হচ্ছে আত্মকারক গ্রহ বা শক্তিশালী গ্রহ। ঠিক হ্যাঁ? তো এই হচ্ছে হ্যাঁ, তাহলে আত্মকারক গ্রহ যদি মানে খারাপ, যদি শত্রু গৃহে থাকে তাহলেও শক্তিশালী হবে? আত্মকারক গ্রহ যদি শত্রু গৃহে থাকে বা শত্রু দৃষ্ট হয় বা অশুভ হয়ে পড়ে আছে কোনোভাবে, তাহলে সেই ব্যক্তির জীবনও অনেকটা সংঘর্ষপূর্ণ হয়ে ওঠে। তখন সেক্ষেত্রে একটা জিনিসই কর্তব্য হয়ে ওঠে, কোনো না কোনো ভাবে তাকে তার আত্মকারক গ্রহকে স্ট্রং করতে হবে, তাকে হেলদি করতে হবে। ও, আত্মকারক গ্রহ কিন্তু রাহুও হয়, কেতু হয় না, কারণ রাহু আর কেতু ডিগ্রি সেম সেমই থাকে, অতএব রাহুকেই ধরা হয়। এটা মতান্তর আছে, অনেকে বলেন যে না রাহু কেতুকে ধরা হবে না, রবি থেকে শনি পর্যন্তই ধরা হবে। আবার অনেকে বলেন রাহু কেতুকে ধরা হয়, কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে হ্যাঁ রাহুর ক্যারেক্টারও থাকে কিন্তু আত্মকারকের মধ্যে। ব্যক্তিকে ইন্টেলিজেন্ট করে তোলা, তাকে দুর্ধর্ষ সাহসী করে তোলা, এগুলো হয়। যদিও মতান্তরের বিষয়টা, যাই হোক। তো মোটামুটি এটা বোঝা গেছে, ঠিক আছে? তো এই যে গ্রহদের ডিগ্রিগত ব্যাপারটা, এই ডিগ্রিগত ব্যাপার হচ্ছে রবি কিন্তু এক মাসে একটা ঘরকে কভার করছে। তার মানে এক মাসেই রবি নিজের 30 ডিগ্রিটাকে শেষ করে ফেললো। ওই 30 ডিগ্রিকেই শনি আবার শেষ করছে কিন্তু 2.5 বছরে। প্রত্যেকটা গ্রহ তো একটা ঘরে 30 ডিগ্রি করেই সময় কাটাবে বা 30 ডিগ্রি ডিস্টেন্সটাই কভার করবে। তো এই 30 ডিগ্রি ডিস্টেন্সটা কভার করার সময়কালটা এরকম। রবির 1 মাস, চন্দ্রের 2.25 দিন, মঙ্গলের 45 দিন, বুধের 18 দিন, বৃহস্পতির 1 বছর, শুক্রের 28 দিন, শনির 2.5 বছর, রাহুর 1 বছর 6 মাস, এইরকম ব্যাপার। ঠিক আছে? তো এইবার যদি আমরা আরো প্র্যাকটিক্যালি হিসেবে যেতে যাই, যে রবি তাহলে এক মাসে একটা ঘরকে কভার করছে, তাহলে প্রত্যেক দিন রবি কত ডিগ্রি করে এগোচ্ছে? এটা খুব সহজ হিসাব। প্রত্যেক দিন রবি 1 ডিগ্রি করে এগোচ্ছে, কারণ 30 দিনে কভার করছে। একটা মাস তো 30 দিনে হয়, 30 দিনই রবি একটা ঘর কভার করে ফেলবে, তাহলে প্রতিদিন 1 ডিগ্রি করে এগিয়ে গিয়ে। তো এইবার তাহলে আমরা এখান থেকে সেই অঙ্ক কষে 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 বের করতে হবে। শনি এখন 2.5 বছরে গিয়ে একটা ঘর কমপ্লিট করছে, তাহলে প্রতিদিন কত ডিগ্রি করে যাচ্ছে বের করতে হবে হিসাব করে, অনেক ঝামেলা।
তো এইখান থেকে আমরা এটা বুঝতে পারি যে সূর্যকে প্রদক্ষিণ করতে এক একটা গ্রহের কতদিন করে সময় লাগছে। আমরা জানি একটা রামসাম হিসাব জানি পৃথিবীর লাগে 365 দিন, ঠিক আছে? বাকি গ্রহদের কতদিন করে সময় লাগে আমাদের কিন্তু পড়ানো হয় না। সূর্যকে তো সমস্ত গ্রহে প্রদক্ষিণ করছে, বুধ শুক্র পৃথিবী মঙ্গল সবাই প্রদক্ষিণ করছে। আমরা শুধুমাত্র পৃথিবীর হিসেবটাই জানি যে পৃথিবীর এতদিন সময় লাগে, 365 দিন পৃথিবীর লাগে। বাকি যে গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করছে তাদের সময়কাল কিন্তু আমরা জানি না, বা আমাদের সেভাবে অনেকে জানি অনেকে জানি না, কিন্তু আমাদের সেভাবে স্কুলে কলেজে পড়ানো হয়নি এগুলো। তার হিসাবটা হচ্ছে এইটা, বাকি গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করছে এই এই দিনে, কেউ 45 দিনে, কেউ 18 দিনে, কেউ 1 বছরে, কেউ 28 দিনে, কেউ 2.5 বছরে, কেউ 18 বছরে, এইভাবে কিন্তু প্রদক্ষিণ করছে। তার মানে স্যার চন্দ্র সবচেয়ে তাড়াতাড়ি যাচ্ছে আর শনি সবচেয়ে স্লো যাচ্ছে। হ্যাঁ, চন্দ্র সব থেকে দ্রুতগামী একটা গ্রহ। এই জন্য পৃথিবী, যেহেতু চন্দ্র পৃথিবীর একদম কাছে, এই কারণে চন্দ্রের প্রভাব পৃথিবীর ওপর সব থেকে বেশি। ঠিক যেমন মনের প্রভাব মানুষের দেহের ওপর সব থেকে বেশি পড়ে। আর আর একটা জিনিস থাকে স্যার, চন্দ্রের প্রভাব তো মনের ওপর পড়ে, আর মনও তো সবচেয়ে দ্রুত গতির জিনিস মনই হয়। একদমই তাই, সব থেকে দ্রুতগামী মন, আলোর থেকেও বহু গুণ দ্রুত ছোটে, কল্পনার অতীত। যেমন আমি এই মুহূর্তে পৃথিবীর উপর বসে আছি, ভাবছি, চলে গেছি কিন্তু সোলার সিস্টেমে, তো এত ফাস্ট তো আলো যেতে পারবে না। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে 8 মিনিট সামথিং সময় লাগে। স্যার শনির যে এই এতটা সময় লাগে, এই জন্যই কি বলে যে স্যাটার্ন হচ্ছে ডিলেয়ার নট ডিনায়ার, এরকম ব্যাপার একটা একটা কথা আছে। হ্যাঁ, শনি ধীর গতিতে চলে, কিন্তু যেটা দেয় সঠিক দেয়, পারফেক্ট দেয়, জেনুইন দেয়, এবং কর্ম করিয়ে 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 লাস্টে গিয়ে ফলটা দেয়, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়। বাকি যে গ্রহগুলো যা ফল দেয় না, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, কোনো একটা সময় পর গিয়ে সেটা আবার হারিয়ে যায়। কিন্তু শনি যেটা দেয় সেটা দীর্ঘস্থায়ী হয়, সেটা এখন কয়েকটা জেনারেশন ধরে চলবে, 2 3 4 5 6 7 এরকম জেনারেশন ধরে চলবে। কিন্তু বাকি যে গ্রহগুলো যেগুলো যা ফল দেবে সেগুলো কিন্তু জেনারেশনও খুব একটা বেশি যায় না, হয়তো দেখা গেল সেই মানুষের জীবনে শেষে গেল, বা তার নেক্সট জেনারেশন অব্দি গেল, তারপরে কিন্তু আর যায় না। এইটা শনির একটা বড় আশীর্বাদ। শনি ধীরে দেয়, স্লো দেয়, কিন্তু দেয় জবরদস্ত। যত কোটিপতি আছে ভারতে হোক বা গোটা বিশ্বে, শনি ছাড়া কোটিপতি হওয়া সম্ভবই নয়। আর কিরকম কোটিপতি, ওই হঠাৎ করে হয়ে গেল এমনটা না, কিন্তু মানে পরম্পরা অনুযায়ী কোটিপতি, বংশানুক্রমিক ভাবে, ঐতিহ্যবাহী। এই ঐতিহ্য যে কোনো, আমরা জানি না একটা বংশের ঐতিহ্য আছে, বহুদিন ধরে কোনো একটা বংশের নাম চলে আসছে। এই যে রাজবংশগুলো আমরা পড়ি, 7 পিঢ়ি 8 পিঢ়ি 10 পিঢ়ি 12 পিঢ়ি, এই যে পরপর প্রজন্মগুলো রাজত্ব করে 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 আসছে একটা বিরাট সময়কাল ধরে, এটা কিন্তু শনির জন্যই সম্ভব, অন্য কোনো গ্রহ এটা করতে পারবে না। শনি স্ট্রং না হলে এত দিন ধরে রাজত্ব করা বা বংশানুক্রমিক ভাবে সেটাকে ধরে রাখা সম্ভব নয়, এটা শনির জন্যই পসিবল। আর যেই মুহূর্তে শনি ডাউন হয়ে যাবে, শনি তাদের উপর থেকে আশীর্বাদের হাতটা তুলে নেবে, ব্যাস ওইটাতে পতন শুরু হলো, কোনো গ্রহ রক্ষা করতে পারবে না। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা গ্রহদের ক্যারেক্টার পড়বো, রাশিদের ক্যারেক্টার পড়বো। রাশিদের ক্যারেক্টার আমি সবটা এখনো পুরোপুরি ক্লিয়ার করিনি মনে হয়, না করেছিলাম? না, খুব ডিটেলসে বলেননি, জাস্ট হালকা করে বলেছিলেন। নেক্সট ক্লাসে আমরা রাশি ক্যারেক্টার ডিটেলসে যাব, গ্রহদের ক্যারেক্টার ডিটেলসে যাব, গ্রহদের গোচর তো স্যার ওই উচ্চস্থ নিচস্থ ওই চারটা একটু দেখে ধরে ধরে নিয়ে একটু। চারটা, ঠিক 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 ঠিক, মিস করে দিচ্ছি, ঠিক। স্যার একটু সংক্ষেপে অঙ্গ বিভাগটাও বলে দেবেন। স্যার গ্রহদের গোচরটাও একটু বলে দেবেন। বলে দিলাম তো গোচর।
গোচর বুঝতে না পারো? স্যার, না গোচরটা বুঝতে পারছি স্যার, গ্রহদের গোচর বলতেছে কারো কথা, ওটাই তো বললাম, মানে ক্যারেক্টার। ওটা পরে যেটা যেটা আপনি বললেন যে গ্রহদের যে ক্যারেক্টার যেটা বললেন ওইটা আমি বলতে চাইছি ওই গোচর যেটা হচ্ছে গোচরের যে ক্যারেক্টারটা ওটা বলছি। গোচর তো এটাকেই বলে, এটা কি গোচর বলে যে গ্রহ নোটস করছে কতটা, তাই তো স্যার? হুম। এটাকেই গোচর বলে, কারো কথা অন্য জিনিস, মানে গ্রহ কি কি বৈশিষ্ট্য কি ফাংশন হয় কোথায় থাকলে কি দেয় সেটা। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ। এই যে ত্রিভুজ ত্রিভুজ করে একটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, এর মানে হচ্ছে ত্রিকোণ। ঠিক আছে, আমি আগে বলে দিই গ্রহদের অবস্থান কিরকম কিরকম হয়। গ্রহদের অবস্থান হয় একটা উচ্চস্থ, একটা হয় নিচস্থ, একটা হয় ত্রিকোণস্থ, একটা হয় সক্ষেত্রস্থ, সক্ষেত্র মানে নিজের ঘরে থাকা, সক্ষেত্রস্থ, আর একটা হয় মিত্র গৃহস্থ, আর একটা হয় শত্রু গৃহস্থ। এই কয়েকটাই অবস্থান হয়। আবার রিপিট করছি, উচ্চস্থ, নিচস্থ, ত্রিকোণস্থ, সক্ষেত্রস্থ, মিত্র গৃহস্থ, আর শত্রু গৃহস্থ। এই 6টা পজিশন হয় টোটাল। ঠিক আছে, এই 6টা পজিশন এই 12টা ঘরের মধ্যেই হবে। তো এবার এটা কিভাবে হবে? খুব ইজি ব্যাপার। তো আগে আমরা উচ্চস্থ দিয়েই কাজটা মেটাই। উচ্চস্থের জন্য এটা ত্রিকোণস্থের ছক করা আছে, একটা উচ্চস্থের ছক বানিয়ে দিচ্ছি। তুলা রাশি, তুলা রাশিতে উচ্চস্থ কে হয়? শনি হয়। শনির ঠিক অপোজিটেই, শত্রু তো, শনির ঠিক অপোজিটেই রবি উচ্চস্থ হয়। ঠিক আছে, কর্কটে বৃহস্পতি উচ্চস্থ হয়। শুক্র উচ্চস্থ হয় মীন রাশিতে। শত্রু গ্রহে কি করে উচ্চস্থ হয়? বলছি, আগে লিখে নি পরে বলছি। মঙ্গল উচ্চস্থ হয় মকরে।
ঠিক আছে, এই এই ঘরে এই এই গ্রহ উচ্চস্থ হয়। রবি মেষ রাশিতে উচ্চস্থ, চন্দ্র বৃষ রাশিতে উচ্চস্থ, রাহু মিথুনে, রাহুর মতান্তর আছে, কেউ কেউ বলেন যে রাহু মিথুনে উচ্চস্থ, আর কেউ কেউ বলেন রাহু বৃষতে উচ্চস্থ, যেটা মতান্তর। তো মিথুনটাই বেশি ধরা হয়। রাহু মিথুনে উচ্চস্থ, বৃহস্পতি কর্কটে উচ্চস্থ হয়, বুধ উচ্চস্থ হয় কন্যাতে, শনি উচ্চস্থ হয় তুলায়, কেতু উচ্চস্থ হয় ধনুতে বা বৃশ্চিকেও হতে পারে, মতান্তর আছে এটা। মঙ্গল উচ্চস্থ হয় মকরে, আর শুক্র হয় মিনে। ঠিক আছে, এবার নিচস্থর কথা বলতে গেলে যে গ্রহটা যে ঘরে উচ্চস্থ হয়, সিম্পল ফান্ডা, যে গ্রহ তার উল্টো দিকেরটা। তার অপোজিট, মানে সপ্তম ঘরে ঠিক তার অপোজিটেই গিয়ে সে নিচস্থ হবে। মানে রবি এখন উচ্চস্থ হচ্ছে মেষে, তাহলে রবি নিচস্থ হবে কোথায়, কে বলতে পারবে? তুলাতে গিয়ে। হ্যাঁ, তুলাতে গিয়ে। রবি তুলাতে গিয়ে নিচস্থ। তবে এই উচ্চস্থ নিচস্থর ব্যাপারটা বা ত্রিকোণস্থের ব্যাপারটা কিন্তু এটাও একটা সার্টেন ডিগ্রির মধ্যে হয়। গ্রহ ওখানে আছে বলেই যে উচ্চস্থ এটা কিন্তু নয়। রবির কথা ধরতে গেলে রবিও কিন্তু উচ্চস্থ হবে তখনই, একটা হচ্ছে তাকে মেষে থাকতে হচ্ছে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, উচ্চস্থ তাকে হতে গেলে মেষে থাকাকালীন 1 থেকে 10 ডিগ্রির মধ্যে থাকতে হবে, তবেই তাকে উচ্চস্থ ধরা হবে। যদি 1 থেকে 10 ডিগ্রি পেরিয়ে যায় তাহলে কিন্তু সে আর উচ্চস্থ অবস্থায় থাকলেও উচ্চস্থ পাওয়ারটা পাবে না। প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে এই রুলসটা প্রযোজ্য। কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ থাকে বা ত্রিকোণস্থ হয় বা নিচস্থ হয়। উচ্চস্থের যে ডিগ্রি নিচস্থের সেম ডিগ্রি। নিচস্থ মানে পাওয়ার শূন্য, ক্ষমতা নেই যার, অসুস্থ হয়ে পড়েছে, বিছানা সজ্জা। ঠিক আছে, তো সেই ডিগ্রিটা পেরিয়ে গেল মানে বিছানা সজ্জাটা নয়, নিচস্থ অসুস্থ কিন্তু বিছানা সজ্জা নয়, সে হাঁটাচলা করতে পারছে। ঠিক আছে, আর উচ্চস্থ পাওয়ারফুল, মানে পাওয়ারফুল কখন, মানে ব্যাপারটা হচ্ছে এরকম জিনিসটা যে সেনাপতির হাতে ক্ষমতা দেওয়া আছে, তুমি যুদ্ধে গেছো, শত্রুকে নিধন করেই ফিরবে, মানে শত্রুকে হত্যা তুমি করতে পারো, সেনাপতিকে নিদান দেওয়া আছে, কারণ সে উচ্চস্থ অবস্থায় পাওয়ারফুল। কিন্তু সেনাপতি তার পদেই আছে, এখন একটা আসামি এসছে, শত্রু সে, তাকে সে প্রাণে মারতে পারছে না, রাজার হুকুম লাগবে, এই পাওয়ারটা থেকে কেড়ে নেওয়া হলো, কেননা ডিগ্রিটা পেরিয়ে গেছে, উচ্চস্থের যে ডিগ্রিটা সেটা পেরিয়ে গেছে, এই কারণে সেই ক্ষমতা তার কাছে নেই আর। সে যে নিজের সিদ্ধান্ত নিয়ে কাজটা করতে পারতো সেই ক্ষমতাটা তাকে নেই, তার কাছে তাকে দেওয়া হয়নি, সেটা হারিয়ে ফেলেছে সে, ওই টাইমটা পেরিয়ে গেছে বলে। যদি টাইমের মধ্যে থাকতো তাহলে এটা পেয়ে যাবো। তো উচ্চস্থ আর উচ্চস্থ ক্ষেত্র এই দুটোর মধ্যে এটাই তফাৎ। ডিগ্রির মধ্যে আছে, ঠিক আছে, সব ক্ষমতা তার হাতে আছে, ডিগ্রির মধ্যে নেই মানে কিছুটা ক্ষমতা হ্রাস পেয়ে গেল। ঠিক আছে, তো গ্রহগুলো এই এই ঘরে উচ্চস্থ হয়। এইবার বিষয়টা একটু অন্যরকম। কিরকম? গ্রহগুলো উচ্চস্থ যে হচ্ছে, কিছু কিছু গ্রহ আছে যারা কিন্তু শত্রুর ঘরে গিয়ে উচ্চস্থ হচ্ছে, এটা কেন? তার মধ্যে থেকে প্রথম আসছে শুক্র। বৃহস্পতিকে শুক্র চরম শত্রু মনে করে, যে বৃহস্পতির ঘরে গিয়ে শুক্র উচ্চস্থ হচ্ছে কেন? মঙ্গলের সঙ্গে শনির সম্পর্ক যে খুব একটা ভালো এমনটা নয়, একজন একজনকে শত্রু মনে করে আর একজন সম মনে করে, আর সমশত্রু তো এক প্রকার শত্রুই হলো। মঙ্গলও দেখা যাচ্ছে শত্রুর ঘরে গিয়ে উচ্চস্থ হচ্ছে, চন্দ্র তাই খানিকটা বৃষতে গিয়ে, এটা কেন? ওই জায়গাতে গিয়ে গ্রহরা উচ্চস্থ হচ্ছে বা পাওয়ারফুল হচ্ছে, এর কারণটা কি? দুটো কারণ, একটা হচ্ছে সেই ঘরে থাকা নক্ষত্র, আর দ্বিতীয় হচ্ছে সেই ঘরে থাকা তত্ত্ব। নক্ষত্র আর তত্ত্বের কারণেই কিন্তু তারা পাওয়ারফুলটা হচ্ছে। নক্ষত্র আর তত্ত্বের কারণে কিভাবে পাওয়ারফুলটা হচ্ছে এটা আমি নেক্সট ক্লাসে বোঝাবো। আজকে একটু রাতও হয়ে গেছে, আমাকে ফিরতেও হবে, যার জন্য আর দীর্ঘায়িত করতে পারছি না, কারণ এই টপিকটা তুললে এখন 10টা 10:30 বেজে যাবে, চলতেই থাকবে। হ্যাঁ, এইগুলো একটু ডিটেলসে বোঝার আছে, এটা একটুখানি ভালো করে বুঝতে হবে। একদমই তাই। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই রবির উল্টো দিকে যে শনি উচ্চস্থ হচ্ছে, রবি কিন্তু শনির শত্রু,
হুম, অথচ বৃহস্পতি আর মঙ্গল যে অপোজিটে উচ্চস্থ সেটা কিন্তু পরস্পর বন্ধু। হুম, একদমই তাই। ব্যাপার হচ্ছে যে একে অপরের এখানে শত্রু গ্রহদের মধ্যে দেখলে হবে না, দেখতে হবে তত্ত্বের মধ্যে। তত্ত্বগুলো কি রকম বলছে সেটা দেখতে হবে। হুম। যেমন রবি বসে আছে মেষ রাশিতে, মেষ রাশিতে কি তত্ত্ব? অগ্নি তত্ত্ব। অগ্নি। তার অপোজিটে কি আছে? বায়ু তত্ত্ব। মিত্র হলো কি হলো না? অগ্নি আর বায়ুর হুম। মধ্যে আছে কি নেই? আছে। আচ্ছা, ঠিক তারপরে চলে যান চন্দ্র, যেখানে কোন তত্ত্ব? পৃথিবী তত্ত্ব। ঠিক তার অপোজিটে চন্দ্র পৃথিবী তত্ত্বতে। পৃথিবী জলের মধ্যে কোথাও না কোথাও মিত্রতা আছে, কারণ পৃথিবী জলকে ধারণ করে। হুম। তারপরে চলে গেলে রাহু যেখানে বসে আছে মিথুনে, সেটা বায়ু তত্ত্ব। আর বায়ুর ঠিক অপোজিটে ধনু রাশি, যেটা কেতু, কেতু বসে আছে, আবার সেটা অগ্নিতত্ত্ব হয়ে গেল। মিলছে? একে অপরের সপ্তমে যে রাশি আছে সে রাশিটা মিত্রই হবে, শত্রু হবে না। এখানে গ্রহদের দেখতে হবে না যে গ্রহরা কিভাবে অবস্থান করে শত্রু মিত্রতার ক্ষেত্র তৈরি হচ্ছে। এমন শখ দেখা যায়, একটা শখের একটা সিস্টেম আছে দেখার, এই বিচারের সময় বলবো সেটা, অধিমিত্র, অধিশত্রু, এরকম ব্যাপার আছে। তো সেখানে দেখা যায় যে দুটো গ্রহ প্রবল শত্রু, যেমন রবি শনি প্রবল শত্রু হয়, বৃহস্পতি শুক্র প্রবল শত্রু হয়। এই দুটো শত্রু মিলে এমন একটা পজিশন তৈরি করেছে যেটা অতিমিত্র হয়ে গেছে, মানে এরা এত পজিটিভ ফল দিচ্ছে বলার মতন নয়। এই যে শত্রু মিত্রতা আমরা চারটা পড়েছি না, এটা হচ্ছে নৈসর্গিক, মানে এটা সর্বসাধারণের জন্য। জেনারেলাইজড আর কি। হ্যাঁ, যখন আমরা ইন্ডিভিজুয়ালি সব বিচার করব তখন কিন্তু গল্পটা একটু অন্যরকম, তখন আবার শত্রু শত্রু মিত্র হয়ে যায়, ঠিক পলিটিক্স এর মতন। হুম। আচ্ছা, এরা যে এই যে শত্রুতা কিভাবে করে, হাতাহাতি লাঠালাঠি করে নাকি? এরা এরা অনেক কিছুই করে, এরা অনেক কিছুই করে, হাতাহাতিও করে, লাফলাটিও করে, গালাগালিও করে, আচ্ছা। আমাদের মতোই, চাপ নেই। Same. ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখি নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ। পরের দিন ডিটেলসে বলবেন। হ্যাঁ, ঠিক আছে স্যার। এটা এটা মনিটরের দায়িত্ব, যে টপিকগুলো আজকে ইনকমপ্লিট থাকলো সেগুলো যেন লিখে দেয় গ্রুপে। আজকের মতোই, আজকে খুব ভালো কাজ হয়েছে, আজকে লিখে দিয়েছিল, খুব সুন্দর। হ্যাঁ স্যার। একদম। তো আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটি রাখি, নেক্সট ক্লাসে দেখা হবে আবার সবার সাথে। রেকর্ডিং হয়েছে তো? রেকর্ডিং হয়েছে, রেকর্ডিং গ্রুপে দিয়েও দেওয়া হবে আগামীকাল। আচ্ছা, নেক্সট ক্লাসে কি তাহলে এই উচ্চস্থ নিচস্থ আর ত্রিকোণস্থ এই জিনিসটাই ভালো করে বোঝানো হবে তো? হ্যাঁ, মানে নেক্সট এটা একদম ক্লিয়ার পরিষ্কার হয়নি। ডিটেলসে বোঝানো ঠিক হবে, আছে, তার সঙ্গে গ্রহদের ঠিক ডিগ্রি আছে, থাকবে, যতটুকু একদম 1-1.5 ঘন্টায় কভার করা যায় সেটা ডিটেলসে দেওয়া হবে। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। তো আজকের জন্য এ পর্যন্তই। আচ্ছা, সৌরভ প্রদীপ কখন এসছেন? হ্যাঁ স্যার, আজকে আমি একটু মানে বাইরে ছিলাম, খুব ডিস্টার্ব। আমি আপনার রেকর্ডিং এর ওপর অপেক্ষায় স্যার, খুব আচ্ছা আচ্ছা, খুব ঠিক আছে, বাজে হয়েছে। ঠিক আছে, আজকে ঠিক একটু আছে। বাইরে ছিলাম আমি, মানে 2-3 বার ঢুকেছি বেরিয়েছি, এরকম হয়েছে খুব আচ্ছা, বিশেষ ঠিক আছে। কারণে। রেকর্ডিং আমি কালকের মধ্যে রেকর্ডিং পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কালকে করবো। পাঠিয়ে দেবেন স্যার, রেকর্ডিংটা না দেখলে আমি আজকে ক্লাসে কিছুই বুঝবো না। একদম একদম, রেকর্ডিংটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, আগামীকালকের ঠিক মধ্যে আছে। গ্রুপে দিয়ে দেওয়া হবে। হুম? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।